একজন সিঙ্গেল বাবা একজন অন্তঃসত্ত্বা মহিলাকে বাঁচাতে গিয়ে নিজের চাকরি হারিয়েছিল, এটা না জেনেই যে সেই মহিলাটি ছিল তার কোম্পানির সিইও। মুম্বাইতে তখন সকাল ৫:৩০টার কিছু বেশি সময় হয়েছিল, কিন্তু বাতাসে আগে থেকেই লবণের এক গুমোট ভাব মিশেছিল। শুটকি মাছ, গ্রিজ আর তেলের গন্ধ এবং জাহাজের হর্নের আওয়াজ একসঙ্গে মিলেমিশে এমন এক নোনাসুর তৈরি করেছিল যা পরিচিত মানুষেরও মাথা ব্যথার কারণ হয়ে উঠত। এই মুম্বাই বন্দরে মানুষজন একজন রোগাপাতলা লোককে দেখতে অভ্যস্ত ছিল, যার কাঁধে যন্ত্রপাতির একটা পুরনো ব্যাগ ঝুলে থাকত, আর সে একটা ফিকে রঙের মোটরসাইকেল চালাত। সে ছিল রবি কুমার, ব্লু ওশেন লজিস্টিক্সের কোল্ড স্টোরেজের নাইট শিফটের কর্মী, যাকে সবাই প্রয়োজনের চেয়ে বেশি ভালো মানুষ বলে মনে করত। প্রতিটি সকালের মতো সে তার মেয়ে অনায়াকে গলির মোড়ে ডে কেয়ারে ছেড়ে দিয়ে সরাসরি গুদামে চলে যেত। ফিকে নীল রঙের সুরক্ষা জ্যাকেট, চ্যাপ্টা হয়ে যাওয়া হেলমেট আর জলে ভেজা ক্যানভাসের জুতো। প্রথম দেখায় তাকে অন্য যে কোনো শ্রমিকের মতোই মনে হতো, কিন্তু যে জিনিসটি রুবিকে আলাদা করে তুলত তা ছিল তার কাজের ধরন। সে খুব নিখুঁতভাবে এবং চুপচাপ কাজ করত, কখনো উঁচু গলায় কথা বলত না। একবার সে মাত্র ০.৩ ডিগ্রি ত্রুটিপূর্ণ একটি তাপমাত্রা সেন্সর ঠিক করার জন্য ১ ঘণ্টা ধরে বসেছিল, যেখানে অন্যরা শুধু জোরে একটা ঠোকর দিয়ে কাজ চালিয়ে নিত। আজ সকালে গুদাম নম্বর ২-এর সারিতে থাকা পুরনো সেন্সরটি আবার খারাপ হয়ে গিয়েছিল। সে সাবধানে সেটির কাভার খুলল, পরিষ্কার করল এবং প্রতিটি ছোট তারকে আবার জোড়া লাগাল। তার কপালে ঘাম চকচক করছিল, কিন্তু তার চোখ ছিল এতটাই একাগ্র যেন সে সেই মেশিনটির সাথেই কথা বলছিল। সে পাওয়ার অন করে পরীক্ষা করার আগেই গুদামের সুপারভাইজার হরিশ সিংয়ের গলা পেছন থেকে শোনা গেল। হ্যান্ডওভারের সময় হয়ে গিয়েছে, আর তুই এখনও এটা নিয়েই পড়ে আছিস? নিজের কেরামতি দেখাতে চাস? সামান্য একজন শিক্ষানবিশ কি এখন দেখনদারি করবে? রবি ঘুরে দাঁড়াল এবং ধীরে ধীরে মাথা নাড়ল। সে বলতে যাচ্ছিল, স্যার, আর মাত্র ৫ মিনিট লাগবে, কিন্তু হরিশ তার কথা থামিয়ে দিয়ে একদল তরুণ টেকনিশিয়ানকে ডেকে পাঠাল। মন দিয়ে দেখ, এটি হলো সেই ধরনের কর্মচারীর আদর্শ উদাহরণ যারা নিজেকে খুব চালাক মনে করে। ৫ বছর ধরে কাজ করছে আর এখনও শুধু নাইট শিফটেই পয়ে আছে, শুধু মাথা নিচু করে কাজ করতেই ও ওস্তাদ। চারিদিকে ফিসফাস হাসি ছড়িয়ে পড়ল। একজন নতুন ছেলে রবিকে আড়াল করার চেষ্টা করেছিল, কিন্তু হরিশ তাকে এমনভাবে দেখল যে সে চুপ হয়ে গেল। রবি শুধু মাথা নিচু করে শেষ স্ক্রুটি আটল, বিদ্যুতের প্লাগ লাগাল, আর অমনি সবুজ আলো জ্বলে উঠল। পুরো কুলিং সিস্টেম কয়েক ঘণ্টা পর আবার চালু হয়ে গেল। একজন কর্মী নিচু স্বরে হাততালি দিল, কিন্তু হরিশ তার দিকে তাকাতেই সে হাত সরিয়ে নিল। কিছুক্ষণ পর ছোট মিটিং রুমে হরিশ ভাইস প্রেসিডেন্ট মিস্টার লোধাকে জানাচ্ছিল যে কিভাবে সে নিজে গুদাম নম্বর ২-এর সেন্সরের সমস্যাটি সময়মতো ঠিক করেছে। রবি দরজার ফাঁক দিয়ে সব শুনতে পাচ্ছিল। সে কিছুই বলল না। সে শুধু তার নোটবুক বের করে ৩টি লাইন লিখল। সেন্সর নম্বর ২, পরিষ্কার এবং সমন্বয়, ৭টা ২ মিনিটে সিস্টেম স্থিতিশীল। হয়তো অন্য কেউ হলে রেগে যেত বা তর্ক করতে যেত, কিন্তু রবি এমন চুপ ছিল যেন নিজের কাজের কৃতিত্ব কেড়ে নেওয়ার ব্যাপারে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তার মনে রাগ জন্মাল ঠিকই, কিন্তু পাথরে আছড়ে পড়া ঢেউয়ের মতো তা আবার শান্ত হয়ে গেল। প্রথমবার সে অবাক হয়েছিল, দ্বিতীয়বার দুঃখ পেয়েছিল, আর তৃতীয়বার শুধু ক্লান্তিই অবশিষ্ট ছিল। শিফট শেষ হওয়ার ঠিক আগে রবি যখন এসি রুমের পাশ দিয়ে যাচ্ছিল, দেখল হরিশ কিছু মহিলা কর্মীর সামনে বড়াই করছিল। আমি না থাকলে আজ গুদাম নম্বর ২ জমে বরফ হয়ে যেত। ওই মেশিনটার জন্য আমার মতো দক্ষ লোকের প্রয়োজন ছিল। রবি এটা শুনল এবং এক চিলতে ফিকে হাসি নিয়ে দ্রুত এগিয়ে গেল। তার এক ঘনিষ্ঠ বন্ধু প্রকাশ পেছন থেকে দৌড়ে এসে ফিসফিস করে বলল, তুমি কি এভাবেই অপমান সহ্য করে যাবে? তুমি যদি কিছু না বলো তবে মানুষ তোমাকে বোকা ভাববে। রবি শান্ত গলায় জবাব দিল, এর কি লাভ? এখানে যে শক্তিশালী সেই ঠিক। প্রকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি খুব ভালো মানুষ, কিন্তু যে ভালো মানুষ হয়ে নিজেকে রক্ষা করতে জানে না তাকে খুব সহজেই পিষে দেওয়া যায়। রবি হাসল, তার চোখ দুটো দূরের সমুদ্রের দিকে তাকিয়েছিল। কোনো ব্যাপার না, যে যা করে সে নিজেই জানে। সমুদ্র কিছু বলে না, কিন্তু সে সেই শব্দগুলোকে মনে রাখে যা শুনতে হালকা মনে হলেও গলায় আটকে যায়। সামুদ্রিক হাওয়া তার সঙ্গে লবণের তীব্র স্বাদ নিয়ে এলো, যা জামাকাপড়ে, চুলে আর চোখেও লেগে গেল। ঠিক সেই নোনা স্বাদের মতো যা মানুষ বছরের পর বছর চাকরি করতে গিয়ে গিলে ফেলে।
ঘামের নোনাভাব, দম বন্ধ করা পরিস্থিতির নোনাভাব আর ছিন্ন ভিন্ন আত্মসম্মানের নোনাভাব, যার পরেও হাসি মুখে থাকতে হয়। সেদিন সন্ধ্যায় রবি যখন নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল, হরিশ দরজায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছিল। তার গলায় ছিল দম্ভ। কাল ঠিক 7টার সময় এখানে থাকবে। আমাকে যেন তোকে আবার নিয়মকানুন না শেখাতে হয়। রবি কোনো উত্তর দিল না, শুধু মাথা নেড়ে নিজের বাইক নিয়ে চলে গেল। পুরনো মোটরসাইকেলটি একটা কর্কশ শব্দ করল, কিন্তু তার শান্ত দৃষ্টিতে এখন আর কোনো অসহায়তা ছিল না, বরং ছিল একটা আগুন যা ধিকি ধিকি জ্বলছিল। ছোট কিন্তু খুব টেকসই। সে জানত না যে ঠিক একদিন পর ওই নিয়মনিষ্ঠার দোহাই দিয়েই হরিশ তার সবকিছু কেড়ে নেবে, আর যাকে সবচেয়ে বেশি নিচু দেখানো হয়েছে সেই মানুষটির সামনেই একদিন পুরো কারখানা মাথা নত করবে। পরদিন সন্ধ্যায় মুম্বাইয়ের আকাশ হঠাৎ কালো হয়ে গেল এবং বাদরার দিক থেকে ধূসার মেঘ ঘনিয়ে এলো। জোরে হাওয়া বইতে শুরু করল, ধুলো আর লবণের কণা চোখে বিঁধতে লাগল। মেরিন ড্রাইভে গাড়িগুলো আশ্রয়ের জন্য দ্রুত ছুটছিল। রবি গুদাম থেকে বেরোল। তার জামাকাপড় থেকে তখনও ঠান্ডা ঘাম আর লবণের মিশ্র গন্ধ আসছিল। সে তার পুরনো মোটরসাইকেল নিয়ে অনায়ার স্কুলের দিকে যাচ্ছিল। আজ টিচার তার মেয়ের আঁকার প্রশংসা করেছিলেন এবং সে তার বাবাকে সেটা দেখাতে চেয়েছিল। রবির মনটা একটু হালকা হল, যদিও সে জানত না যে পরের মাসের মাইনে কোথা থেকে আসবে। বৃষ্টি শুরু হল, প্রথমে ঝিরিঝিরি, তারপর ধীরে ধীরে তা জোরালো হল। সমুদ্রের ধারের রাস্তাটা এমন লাগছিল যেন কেউ তার উপর রূপোর চাদর বিছিয়ে দিয়েছে। রবি তার ছেড়ে যাওয়া রেনকোটের কলারটা ঘাড়ের কাছে টেনে নিল। তার মাথায় শুধু রাতের খাবারের চিন্তা ছিল, সাদা ভাত, ডাল আর মেয়ের হাসি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অঝোর বৃষ্টির মাঝে সে রাস্তার পাশে একটি মুদির দোকানের দেওয়াল ঘেঁষে একটা ছায়া দেখতে পেল। সেই মানুষটি টোল ছিল, এক হাত পেটে আর অন্য হাত দেওয়ালে লাখা ছিল। সেই মহিলাটি তরুণী ছিলেন, তার চুলগুলো জলে লেপ্টে গিয়েছিল এবং তার পায়ের নিচের জল লাল হয়ে গিয়েছিল। বোঝা যাচ্ছিল না সেটা কাদা নাকি রক্ত। রাস্তা দিয়ে যাওয়া লোকজন এক পলক দেখছিল আর দ্রুত চলে যাচ্ছিল, কেউ দাঁড়াচ্ছিল না। রবি সজোরে ব্রেক কষল। তার মাথায় একটা ক্ষীণ আওয়াজ এলো। 6:48 বেজে গিয়েছে। যদি দাঁড়ায় তবে নির্ঘাত দেরি হয়ে যাবে। হরিশ এই অজুহাতে আমাকে চাকরি থেকে বের করে দেবে। সে নিজের ঘড়ি দেখল, আর তারপর সেই মহিলাকে দেখল যিনি সিমেন্টের ভিজে মেঝের ওপর ধীরে ধীরে গড়িয়ে পড়ছিলেন। সেই মুহূর্তে কোনো ন্যায় অন্যায় ছিল না, কোনো নিয়ম তুলনা করার মতো ছিল না। সে দ্রুত মোটরসাইকেল দাঁড় করিয়ে দৌড়ে গেল। ম্যাডাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, রক্ত। তার গলা ছিল খুব দুর্বল। সে তাকে সাপোর্ট দিয়ে বসালো, নিজের রেইনকোট খুলে তাকে ঢেকে দিল। তার চোখ তখন স্থির হয়ে গেল যখন সে দেখল মহিলার প্যান্টের রক্তের তাজা লাল দাগ। তিনি অন্তঃস্থতা ছিলেন। পেটটা গোল ছিল, কিন্তু খুব বড় নয়, হয়তো 7 মাসের। রবি দ্রুত নিজের জ্যাকেট খুলে তাকে গরম রাখার জন্য পিঠের নিচে দিয়ে দিল। সে অ্যাম্বুলেন্সকে ফোন করার সময় শান্ত থাকার চেষ্টা করল। একজন অন্তঃস্থতা মহিলার রক্তক্ষরণ হচ্ছে, 93 মেরিন ড্রাইভ, তাড়াতাড়ি গাড়ি পাঠান। ওপাশ থেকে জবাব এলো, রাস্তায় জল জমে গিয়েছে, অ্যাম্বুলেন্স পৌঁছতে পারবে না, আপনি তাকে কাছের হাসপাতালে নিয়ে যান। বৃষ্টি আরও বাড়ল। টিনের চাল থেকে জল দড়ির মতো পড়ছিল। সে তাকে নিজের মোটরসাইকেলে বসালো, রেইনকোটের দড়ি দিয়ে তাকে বেঁধে দিল যাতে পড়ে না যান। হিম্মত রাখুন ম্যাডাম, আমি আপনাকে মহিলা হাসপাতালে নিয়ে যাচ্ছি, ঘুমোবেন না, শুনতে পাচ্ছেন তো? মহিলাটি হ্যাঁ বলে মাথা নাড়াতে চেষ্টা করলেন। তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল। আমার নাম মীরা। ঠিক আছে মীরাজি, শক্ত করে ধরুন। বৃষ্টির মাঝে মোটরসাইকেলের আওয়াজ প্রতিধ্বনিত হল। সে জলমগ্ন রাস্তা দিয়ে এগোতে থাকল। জল তার হাঁটু পর্যন্ত উপচে উঠছিল। রাস্তার আলোগুলো ঝাপসা ছিল। এক জায়গায় তাকে দাঁড়িয়ে মোটরসাইকেল চালাতে হল যাতে সেটি বন্ধ না হয়ে যায়। বৃষ্টি তার মুখে চাবুকের মতো পড়ছিল। হাত অবশ হয়ে আসছিল, কিন্তু তার মাথায় একটাই চিন্তা ছিল, তাকে বেঁচে থাকতে হবে। হাসপাতালের কাছের একটি চৌরাস্তায় লাল সিগন্যাল ছিল। সে দেখল ওপাশে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। রবি এক মুহূর্তও ভাবল না, সোজা বেরিয়ে গেল। চিৎকার করে বলল, ইমার্জেন্সি, একজন মহিলা সন্তান সম্ভবা, রক্তক্ষরণ হচ্ছে। একজন পুলিশকর্মী হাত তুললেন এবং দৃশ্যটি দেখে নিজের গাড়ি সাইরেন বাজিয়ে রাস্তা করে দিতে থাকলেন। 10 মিনিট পর সেই পুরনো মোটরসাইকেল মুম্বাইয়ের মহিলা ও শিশু হাসপাতালের গেটে এসে থামল। রবি নিচে নেমে মহিলাকে নিজের পিঠে তুলল এবং সরাসরি ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে ছুটল। তার জামাকাপড় পুরোপুরি ভিজে কাদা আর রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। নার্সরা স্ট্রেচার নিয়ে ছুটে এলেন। ওনাকে এখানে শুইয়ে দিন, তাড়াতাড়ি, ওনার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রাস্তায় পিছলে গিয়েছিলেন। আপনি কি আত্মীয়?
না, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ইমার্জেন্সি রুমের দরজা বন্ধ হওয়ার আগে সেই মেয়েটি রবির হাত ধরার চেষ্টা করল। তার চোখে জল আর বৃষ্টির জল মিশে একাকার হয়ে গিয়েছিল। ধন্যবাদ। দরজা বন্ধ হয়ে গেল। ট্রলির চাকার আওয়াজ গুমগুম করে করিডরে মিলিয়ে গেল। রবি সেখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। বৃষ্টির ফোঁটা তখনও তার চুল থেকে চিবুক বেয়ে মেঝেতে টপটপ করে পড়ছিল। সে একটা চেয়ারে বসে পড়ল। তার হৃৎপিণ্ড তখনও জোরে ধরফর করছিল। অ্যান্টিসেপটিকের গন্ধ, রক্তের গন্ধ আর বৃষ্টির গন্ধ সব মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল, যাতে তার গলা শুকিয়ে আসছিল। একজন নার্স এসে জিজ্ঞেস করলেন, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন, যদি পেশেন্টের জ্ঞান ফেরার পর যোগাযোগ করতে হয়। রবি দ্রুত কাগজে লিখল, রবি কুমার 908। যখন সে বাইরে এলো, বৃষ্টি কিছুটা কমে গিয়েছিল। সে ঘড়ি দেখল 7:42। দেরি হয়ে গিয়েছে। রবি নিজের মোটরসাইকেলে বসল। তার হাত তখনও কাঁপছিল। তার মাথায় হরিশের মুখ, তার বাঁকা হাসি আর নোনা কর্কশ গলা ভেসে উঠছিল। এখানে সঠিক মানুষের চেয়ে সঠিক সময় থাকা জরুরি। সে একটা লম্বা শ্বাস নিল। বৃষ্টির শীতলতা ততটা বিঁধছিল না যতটা গুদামে অপেক্ষা করা ভয় আর অন্যায়ের চিন্তা বিঁধছিল। কিন্তু অদ্ভুতভাবে তার মন শান্ত ছিল। হয়তো কাল তার চাকরি চলে যাবে, জীবন আরও কঠিন হবে, কিন্তু অন্তত আজ সে সবচেয়ে সঠিক কাজটি করেছে। রবি মোটরসাইকেল স্টার্ট দিল। সে ভারী মনে জলের গর্ত দিয়ে এগিয়ে গেল। সে জানত না যে মীরা নামের যে মহিলাকে সে বাঁচাল, সেই মহিলাটি পুরো ব্লু ওশেন লজিস্টিক্সকে মাথা নত করতে বাধ্য করবেন। পরের দিন সকালে বৃষ্টি পুরোপুরি থামেনি। রবি স্বাভাবিকের চেয়ে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠল। সে জানত আজকের দিনটা কঠিন হবে। সে ব্লু ওশেন লজিস্টিক্সের গেটে 8:05 আগে পৌঁছাল। পুরো গুদামের চত্বর খালি ছিল। সে দ্রুত পায়ে এগিয়ে গেল, কিন্তু গুদাম নম্বর 3-এর দরজায় পৌঁছতেই হরিশের চিৎকার শোনা গেল। জানিস এখন কটা বাজে রবিকুমার? সবাই কাজ থামিয়ে দিল। পুরো গুদাম যেন থমকে গেল। হরিশ রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, হাতে অ্যাটেন্ডেন্স শিট। তার পেছনে ভাইস প্রেসিডেন্ট লোধা হাত ভাঁজ করে দাঁড়িয়েছিলেন। 8:10 বেজে গিয়েছে, তুই এখনও লুকোনোর চেষ্টা করছিস? হরিশ কাগজটা মেঝেতে ছুঁড়ে ফেলল। তার গলায় ছিল এক পৈশাচিক আনন্দ। তুই জানিস গুদামের নিয়ম, 3 বার দেরি হলে অটোমেটিক চাকরি থেকে বরখাস্ত। রবি চুপচাপ দাঁড়িয়ে রইল। সে নিচু স্বরে বলল, কাল আমি একজন দুর্ঘটনায় পড়া মহিলাকে দেখেছিলাম। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আপনার চাইলে আমি কাগজ দেখাতে পারি। পুরো গুদামে ফিসফ্যাস শুরু হলো, কিন্তু হরিশ একটা ঠান্ডা হাসির সাথে কথা কেটে দিল। ওহ, শুনতে বেশ আবেগপ্রবণ লাগছে, কিন্তু আফসোস, কোম্পানি হিরো সাজার জন্য বেতন দেয় না। এখানে শুধু তাদেরই টাকা দেওয়া হয় যারা সময় মতো আসতে জানে। সে রবির কাছে এগিয়ে এলো। তার শরীর থেকে সিগারেট আর ঘামের গন্ধ আসছিল। তোর কি মনে হয় মানুষ বাঁচানোর গল্প বললে ছাড় পাওয়া যাবে? এই গুদামে দেরি মানে দেরি, কোনো অজুহাত চলবে না। রবি নিজের গলা শান্ত রাখল, যদিও তার বুক ফেটে যাচ্ছিল। আমি ক্ষমা চাইছি না, আমি শুধু চাই আপনি বুঝুন, আমি না দাঁড়ালে হয়তো উনার প্রাণ চলে যেত। হরিশ চোখ কুঁচকে বলল, না দাঁড়ালে মরে যেত তো যেত, তাতে আমার কি? তুই আমাকে ম্যানেজার হওয়া শেখাবি? রবির বন্ধু প্রকাশ আর সহ্য করতে পারল না। সে বলল, হরিশ স্যার, আপনি বড্ড বেশি করছেন। রবি ভাই সত্যি একজনের প্রাণ বাঁচিয়েছে। চুপ কর। হরিশ টেবিলে জোরে হাত মারল। প্রাণ বাঁচিয়েছে নাকি দেরি করে এসেছে? যদি মাল নষ্ট হয়ে যেত তবে কে ক্ষতিপূরণ দিত? তোকে যদি আজ ছেড়ে দিই, কাল থেকে সবাই মানুষ বাঁচাতে বেরিয়ে পড়বে। আমার কাজ কে করবে? আর কেউ কোনো কথা বলল না। রবি তার মুষ্টি শক্ত করল। সে জানত হরিশ কোনো যুক্তি শুনবে না, সে শুধু ক্ষমতা দেখাতে চায়। আপনি ঠিকই বলছেন। রবি ধীরে ধীরে মাথা নাড়ল। এখানে যে শক্তিশালী সেই ঠিক। এই কথা শুনে হরিশ হাসল। দারুণ বলেছিস। আমি তোকে পাকাপাকিভাবে ছুটি দিয়ে দিচ্ছি। মিস্টার লোধা, দয়া করে ওর ইস্তফাপত্রে সই করে দিন, কারণ 3 বার শৃঙ্খলা ভঙ্গ। লোধা একটু হেসে বললেন, করে দাও, আমি মঞ্জুর করছি। হরিশ দম্ভ ভরে বলল, রবি, তোকে মালপত্র গোছানোর জন্য 10 মিনিট সময় দিলাম। রবি কোনো কথা না বলে নিজের লকারের দিকে গেল। তার সুরক্ষা জ্যাকেট, ছিঁড়ে যাওয়া দস্তানা সব গুছিয়ে ব্যাগে নিল। বেরোনোর সময় সে হরিশের সামনে দাঁড়াল। তার গলা ছিল স্থির। আপনি ভাবছেন আপনি জিতে গিয়েছেন, কিন্তু আপনি নিজের সাথেই ভুল করছেন। জীবনে কিছু জিনিস হারালে আর কেনা যায় না, যেমন মানবতা। হরিশ হাসল। মানবতা? আমি মাছ বিক্রি করি, দর্শন নয়। যা এখান থেকে।
রবি মাথা নিচু করে কর্মীদের সারির মাঝখান দিয়ে বেরিয়ে গেল। প্রকাশ তার কাঁধ স্পর্শ করে বলল, রবি, আমাকে ক্ষমা করিস। রবি শুধু হাসল। বাইরে বেরিয়ে সে নিজের মোটর সাইকেলে বসল। যাওয়ার সময় গেটের গার্ড তাকে ডেকে বলল, রবি, তুমি ঠিক কাজ করেছ, ভগবান দেখছেন। সেদিন রাতেই রবির ফোনে একটা অজানা নম্বর থেকে কল এলো। এক মহিলার গম্ভীর কিন্তু স্পষ্ট গলা শোনা গেল। হ্যালো, আমি মীরা শর্মার সেক্রেটারি বলছি। ম্যাডাম আপনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং কাল দুপুরে ওনার সাথে দেখা করতে বলেছেন। রবি স্তব্ধ হয়ে গেল। আপনি কার কথা বলছেন? মীরাজি, সেই অন্তঃসত্ত্বা মহিলা যাকে আপনি কাল হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। তিনি এখন সুস্থ আছেন এবং আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চান। কাল দুপুর 2টার সময় ব্লু ওশেন লজিস্টিক্সের হেড অফিসে আসবেন। রবি অবাক হয়ে ভাবল, ব্লু ওশেন কোম্পানি? সে রাজি হল। পরের দিন রবি পরিষ্কার জামা পরে হেড অফিসে পৌঁছল। 15 তলার লিফট থেকে নেমে সে যখন সিইওর রুমে ঢুকল, দেখল এক মহিলা কাঁচের জানলার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছেন। তিনি যখন ঘুরলেন, রবি অবাক হয়ে গেল। এ তো সেই মীরাজি, কিন্তু আজ তাকে গ্রে স্যুটে অত্যন্ত মার্জিত এবং দৃঢ় দেখাচ্ছিল। মীরা হেসে এগিয়ে এলেন। আমি জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ দেব। আমার আর আমার বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য অসংখ্য কৃতজ্ঞতা। রবি শুধু বলল, আপনি এমন বলবেন না। আমি যা করেছি তা যে কেউ করত না, সবাই করে না। আমি দেখেছিলাম সবাই চলে যাচ্ছিল। মীরা তাকে চা দিলেন এবং নিজের পরিচয় দিলেন। আমি মীরা শর্মা, ব্লু ওশেন লজিস্টিক্সের কো-ফাউন্ডার এবং সিইও। আমি 2 বছর আগে বিদেশ থেকে ফিরেছি পুরো অপারেশন নিয়ন্ত্রণ করার জন্য। কাল আমি ছদ্মবেশে গুদাম পরিদর্শনে গিয়েছিলাম এবং পথে অসুস্থ হয়ে পড়ি। রবি সব শুনে হতবাক হয়ে রইল। মীরা বললেন, ডাক্তার বলেছেন আর 10 মিনিট দেরি হলে আমি বাঁচতাম না। আমি আপনার দেওয়া ফোন নম্বর থেকে সব খবর নিয়েছি। আমি এটাও জেনেছি যে কাল সকালে ওই গুদামে আপনার সাথে কি হয়েছে। রবির চোখ উজ্জ্বল হয়ে উঠল। মীরাজি শান্ত গলায় বললেন, যে কোম্পানি জীবন বাঁচাতে গিয়ে দেরি হওয়াকে অপরাধ মনে করে, সেই কোম্পানির সিস্টেমে পরিবর্তন দরকার। আর হরিশ সিংয়ের মতো লোকের জন্য আমার কোম্পানিতে কোনো জায়গা নেই। সেদিন বিকেলেই গুদামে এক অভাবনীয় ঘটনা ঘটল। সিইও মীরা শর্মা স্বয়ং সেখানে পৌঁছালেন। রবি তার পাশেই দাঁড়িয়েছিল। পুরো গুদামের সামনে মীরা ঘোষণা করলেন যে রবিকে নতুন ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে এবং হরিশ সিংকে তার অমানবিক আচরণের জন্য তৎক্ষণাৎ বরখাস্ত করা হল। হরিশের লাল মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রবির চোখের কোণে জল চিকচিক করছিল। সে তার নোটবুকের শেষ পাতায় লিখেছিল, মানবিকতা হারায়নি। সে সরাসরি রবির চোখের দিকে তাকাল। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, কিন্তু এটাও জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আপনি কি এখনও গুদামে কাজ করেন? রবি জোর করে হাসল। হয়তো আপনি জানেন, আমাকে গতকাল বের করে দেওয়া হয়েছে 35 মিনিট দেরিতে আসার জন্য। সে চমকে উঠল। তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় আর তারপর অন্ধকার ঘনিয়ে এলো। ওরা আমাকে বাঁচানোর জন্য দেরি হওয়ায় বের করে দিল? কোনো ব্যাপার না, রবি নিচু স্বরে বলল। এই পৃথিবীতে কিছু মানুষ সময়ের নিয়ম মেনে চলাকে শৃঙ্খলা মনে করে, আর কিছু মানুষ একে বাধা। আমার অভ্যেস আছে। একটা দীর্ঘ নীরবতা। মীরা আর কিছু বলল না, শুধু নিজের মুঠি শক্ত করল। তার চোখ জানলার কাঁচ দিয়ে বাইরে দেখছিল। নিচে কন্টেনার ট্রাকগুলো একটা লম্বা লাইনে দাঁড়িয়েছিল, যেন নিঃশব্দে আদেশ পালনকারী মানুষের এক সারি। রবিজি, সে ঘুরল। তার গলা এখন আরও দৃঢ় ছিল। আমি এই বিষয়টা এভাবে ছেড়ে দেব না। আজ দুপুরে আমার ম্যানেজমেন্ট টিমের সাথে একটা অভ্যন্তরীণ বৈঠক আছে। আপনি কি আরও কয়েকদিন শহরে থাকতে পারবেন? আমি থাকতে পারি, কিন্তু আমি আপনাকে বিরক্ত করতে চাই না। না, সে মৃদু হাসল। কখনো কখনো ন্যায়ের জন্য একজন সাক্ষীর প্রয়োজন হয়। যেভাবে সে এটা বলল তা খুব ধীর ছিল, কিন্তু তার চোখ উজ্জ্বল ছিল। রবি বিল্ডিং থেকে তখন বের হল যখন দুপুরের রোদ রাস্তায় লম্বা হয়ে গিয়েছিল। সে পার্কিং থেকে তার মোটরসাইকেল বের করল। তার মন ভারী ছিল, কিন্তু তার ভেতরে অন্য একটা অনুভূতি জন্মাচ্ছিল। আশা, এমন একটা জিনিস যা সে অনেকদিন ধরে রাখার সাহস করেনি। দূরে পাখিরা সমুদ্রের দিকে উড়ে যাচ্ছিল। বাতাস পরিচিত লবণের গন্ধ নিয়ে এলো, আর কোথাও থেকে যেন একটা তামার ঘণ্টার মৃদু আওয়াজ দুপুরের শান্তিতে প্রতিধ্বনিত হল। সেই সন্ধ্যায় সমুদ্রের হাওয়া স্বাভাবিকের চেয়ে বেশি জোরে চলছিল। সাদা মেঘ নীল আকাশে ছড়িয়ে থাকা লবণের দাগের মতো লাগছিল। ব্লু ওশেন লজিস্টিক্স বিল্ডিংয়ের 15 তলার জানলা দিয়ে দূরের বন্দর দেখা যাচ্ছিল। ক্রেনগুলো রোদে পাহারাদারের মতো স্থির দাঁড়িয়েছিল। মীরা শর্মা বড় কাঁচের জানলার সামনে দাঁড়িয়েছিল।
তার হাত ছিল নিজের পেটের ওপর, যেখানে একটা ছোট্ট জীবন ধীরে ধীরে নড়াচড়া করছিল। টেবিলে একটা ফাইল খোলা ছিল, যেটাতে লেখা ছিল কোল্ড স্টোরেজ ম্যানেজমেন্ট রিপোর্ট, মুম্বাই বেস। যতক্ষণ থেকে সে রবির বরখাস্তের কথা জানতে পেরেছিল, তার মন অস্থির ছিল, শুধুমাত্র ব্যক্তিগত উপকারের জন্য নয়, বরং এক গভীর অনুভূতির কারণে। যে কোম্পানির ওপর সে একসময় বিশ্বাস করত, তার ভেতরে কিছু একটা পচে যাচ্ছিল। ক্ষমতা আর মিথ্যের সেই স্যাঁতস্যাঁতে ঠান্ডা গন্ধ, যা সে নেতৃত্বের দায়িত্ব নেওয়ার সময় এড়াতে চেয়েছিল। দরজায় হালকা টোকা পড়ল। সেক্রেটারি প্রিয়া ভেতরে এলো। মীরা ম্যাম, রবিজি এসেছেন। মীরা ধীরে ধীরে মাথা নাড়ল, তাকে ভেতরে ডাকো। রবি ঘরে ঢুকল। হাতে হেলমেট ছিল। সে কালকে সেই সাদা শার্টটা পরেছিল, যা হয়তো ধোয়া হয়েছিল, কিন্তু তবুও ফিকে ছিল। সে কিছুটা জড়সড় হয়েছিল, তার চোখ সতর্ক ছিল, কিন্তু তার মুখ সবসময়ের মতো শান্ত ছিল। মীরা কাছে এলো, নিজের হাত বাড়িয়ে দিল। নমস্কার রবিজি। সে ইতস্তত করে হাত মেলাল। তার গলা নিচু ছিল। নমস্কার মীরা ম্যাম, আমাকে ডিরেক্টর বলা উচিত? আপনি আমাকে শুধু মীরা বলতে পারেন। সে মৃদু হাসল। আমি আপনার কাছে ঋণী, অন্তত আমার বাচ্চার জন্য। এখন এই পদবিটা খুব ভারী মনে হচ্ছে। এই কথা শুনে রবি মাথা নিচু করল। সে বুঝতে পারছিল না কি জবাব দেবে। সে তাকে বসার জন্য চেয়ারের দিকে ইশারা করল আর নিজে চা ঢালল। বাতাসে পদ্ম চায়ের হালকা সুবাস ছিল, যা সমুদ্রের নোনা গন্ধকে ঢেকে দিচ্ছিল। আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু একটা কথা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। সেদিনের পর গুদামে কি হয়েছিল? রবি এক মুহূর্তের জন্য চুপ থাকল। সে বলতে চাইছিল না। একটা কারণ হল, তার ভয় ছিল মানুষ ভাববে সে অভিযোগ করছে, আর দ্বিতীয়ত সেই আঘাতটা এখনও টাটকা ছিল। কিন্তু মীরার সত্যনিষ্ঠ চোখ দেখে সে বুঝতে পারল, এটা কোনো রেকর্ড করার প্রশ্ন নয়, বরং এক আন্তরিক আহ্বান। সেদিন আমি প্রায় 40 মিনিট দেরিতে পৌঁছেছিলাম। সে ধীরে ধীরে বলল। আমি আমার সহকর্মীকে জানালাম আর বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সুপারভাইজার হরিশ শুনতে চায়নি। সে আমাকে সবার সামনে তৎক্ষণাৎ চাকরি থেকে বের করে দিল। আপনি কি কারণ বলেছিলেন? হ্যাঁ, কিন্তু কিছু বলা বৃথা ছিল। মীরা ধীরে ধীরে চায়ের কাপটা ধরল। গরমে তার চামড়া লাল হয়ে গেল। হরিশের পুরো নাম হরিশ সিং, তাই না? আমার মনে পড়েছে। তাকে ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশনস মিস্টার লোধা সুপারিশ করেছিলেন। তারা দুজনেই আত্মীয়। তার গলা আরও ঠান্ডা হয়ে গেল। আমি হরিশের ব্যাপারে কিছু অভিযোগ শুনেছিলাম। সে অভদ্র, কর্মচারীদের ওপর চাপ দেয়, কিন্তু আমার কাছে কোনো অকাঠ্য প্রমাণ ছিল না। আর মিস্টার লোধা, আমি ওনার উপর বিশ্বাস করেছিলাম, কারণ উনি আমার বাবার সাথে কোম্পানির শুরুর দিন থেকে যুক্ত আছেন। হয়তো আমি ভুল মানুষের ওপর ভরসা করেছি। রবি তাকে দেখল। সেই মহিলার চোখে হতাশার এক ঝলক দেখল। এটা কোনো বসের রাগ ছিল না যখন কর্মচারী ভুল করে, বরং এটা সেই মানুষের হতাশা ছিল যে একসময় বিশ্বাস করত যে তার তৈরি করা সিস্টেম নিরপেক্ষ, আর তারপর জানতে পারে যে এটি তার নিজের আদর্শকেই ধোঁকা দিচ্ছে। আমি চাই না আপনি বিরক্ত হন, রবি শান্ত গলায় বলল। আমি বুঝি যে সব জায়গায় ভালো আর খারাপ মানুষ থাকে। আমার চাকরি থেকে বের হওয়ার অভ্যেস আছে। শুধু আফসোস যে এবার আমি আমার মেয়েকে বলতে পারিনি কেন বাবাকে বের করে দেওয়া হলো। মেয়ে শব্দটায় তার গলা বুঝে এলো। মীরা চুপ থাকল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বলল, বাচ্চার বয়স কত? 7 বছর। ওর নাম আনায়া। খুব মিষ্টি নাম। আপনি রেখেছেন? হ্যাঁ, আমি শুধু চাই ও নিজের নামের মতো শান্তিতে বড় হোক। সেই নীরবতা কয়েক সেকেন্ড থাকল। দরজার ফাঁক দিয়ে বাতাসের আওয়াজ আসছিল। মীরা সমুদ্রের দিকে তাকাল, আর তারপর ঘুরল। তার চোখ দৃঢ় ছিল। রবিজি, আমার মনে হয় না এটা শুধু একটা চাকরি থেকে বের করার ব্যাপার। মুম্বাই গুদামের পুরো প্রক্রিয়া পুনরায় তদন্ত করার জন্য আমার আপনার সাহায্য চাই। কিন্তু আপাতত আপনি এটা ভাবুন যে আপনি আজ আমার সাথে কখনো দেখা করেননি। রবি অবাক হল। আমি তো শুধু একজন মজুর। আমি তদন্তের ব্যাপারে কি জানি? না, আপনি সেই সিস্টেমকে অন্য কারো চেয়ে ভালো বোঝেন। আমি আপনার ফাইল দেখেছি। আপনি আগে একজন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান ছিলেন। শিফট বদলানোর আগে পুরনো সেন্সর সিস্টেম পরিচালনার দায়িত্বে ছিলেন। আপনার মতো মানুষ বিরল। আপনি সেই সব জিনিস দেখেন যা অন্যেরা দেখতে চায় না। সে রবির দিকে একটা ফাইল এগিয়ে দিল, যাতে তাপমাত্রা, বিদ্যুৎ খরচ আর ঝাপসা রক্ষণাবেক্ষণ বিলের চার্ট ছিল। একটু দেখুন তো কিছু অস্বাভাবিক আছে কিনা। রবি কয়েকটা পাতা উল্টাল আর কপাল কুচকাল। আগস্টের রিপোর্টে উল্লেখ করা মালের পরিমাণের তুলনায় বিদ্যুতের সূচক অস্বাভাবিকভাবে কম।
আর এতে বলা হয়েছে যে প্রধান কম্প্রেসারের বাইরের রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। আমি এই শব্দটা কখনো শুনিনি। নিশ্চিতভাবে ওরা খরচ বাড়িয়ে দেখাচ্ছে। মীরা মাথা নাড়ল, তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমারও তাই মনে হয়। আর যদি এটা সত্যি হয় তবে রক্ষণাবেক্ষণের টাকা একটা ভুয়া সরবরাহের মাধ্যমে বের করে নেওয়া হয়েছে। সবকিছু হরিশ আর লোধার টিম নিয়ন্ত্রণ করে। সে উঠে দাঁড়াল, তার গলা আরও জোরালো হল। রবিজি, আমি জানি এটা সহজ নয়, আর আমি এটাও প্রকাশ করতে পারি না যে আমি একটা অভ্যন্তরীণ তদন্ত করছি, কিন্তু আপনি যদি রাজি থাকেন তবে আমি আপনাকে একটা অস্থায়ী টেকনিক্যাল রিভিউ টিমে অন্তর্ভুক্ত করব, অনানুষ্ঠানিকভাবে, কিন্তু আপনার কাছে সব অপারেশনাল রেকর্ড তদন্ত করার অধিকার থাকবে। আমার আপনার সততা প্রয়োজন। রবি তাকে অনেকক্ষণ দেখল। তার নিশ্চিত ছিল না যে সেই জায়গায় ফিরে যাওয়ার সাহস তার আছে কিনা যেখান থেকে তাকে এত অপমান করে বের করে দেয়া হয়েছিল। কিন্তু মীরার গলায় একটা ওজন ছিল, আদেশ নয় বরং বিশ্বাস। আমি কোনো বড় প্রতিশ্রুতি দিতে পারছি না, কিন্তু আপনার যদি শুধু কিছু টেকনিক্যাল চার্ট দেখার জন্য কারো দরকার হয় তবে আমি সাহায্য করতে পারি। আমার প্রতিশ্রুতির প্রয়োজন নেই, সে হাসল। শুধু সেভাবে কাজ করুন যেভাবে সেদিন আপনি আমাকে বাঁচিয়েছিলেন, একজন ভদ্র মানুষের সহজ সঠিক বোধের সাথে। এই কথা রবিকে নির্বাক করে দিল। সে শুধু মাথা নিচু করল। মীরা উঠল আর চা ঢালল। তার গলা নরম হয়ে এল। রবিজি, এই পৃথিবী হয়তো নিরপেক্ষ নয়, কিন্তু যতক্ষণ আপনার মতো মানুষ আছে আমার বিশ্বাস আমরা এটা ঠিক করতে পারব, ধীরে ধীরে। হাওয়া জানলার পর্দাগুলো উড়িয়ে দিল। দুপুরের রোদ ভেতরে এলো, কাঠের টেবিলে উজ্জ্বল রেখা তৈরি করছিল। রবি সমুদ্রের দিকে তাকাল, যেখানে সাদা ফেনাওয়ালা ঢেউগুলো বিরামহীন আছড়ে পড়ছিল। হঠাৎ তার খুব হালকা মনে হল, যেন সমুদ্রের হাওয়া থেকে কেউ ফিসফিস করছে। কখনো কখনো শুধু একজন মানুষের রুখে দাঁড়ানোর সাহসেই ন্যায়ের সূচনা হয়ে যায়। সেই রাতে রবি দেরিতে নিজের ভাড়ার ঘরে ফিরল। রাস্তার হলুদ আলো এখনও জমে থাকা বৃষ্টির জলে চকচক করছিল। সমুদ্র থেকে আসা হাওয়া তাকে কাঁপিয়ে দিল, কিন্তু আগের বারের মতো তার বুকে হতাশার ভার ছিল না, বরং এক অদ্ভুত অনুভূতি ছিল, এক নাজুক বিশ্বাস যে ন্যায়কে জাগিয়ে তোলা যায়, এমনকি একজন সাধারণ মানুষের মাধ্যমেও। সে আলো জালো আর মীরার দেওয়া ফাইলটা খুলল। বাইরের রক্ষণাবেক্ষণ শব্দটা এখনও সেখানেই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ধোকায় ভরা। সে প্রতিটি পাতা উল্টাল, মন দিয়ে পড়ল, অস্বাভাবিক জায়গায় পেন্সিল দিয়ে দাগ দিল। ট্যাক্স কোড ছাড়া বিল, একই হাতের লেখায় অনেক দিন ধরে পুনরাবৃত্তি করা ইঞ্জিনিয়ারের স্বাক্ষর। রবি চোখ কুঁচকাল, তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। শুধু জালিয়াতি নয়, সে বিড়বিড় করে বলল, বরং ভেতরের লোকজনের মাধ্যমে এটা গোপনও করা হচ্ছে। পরের দিন সকালে ১৫ তলার অফিসে মীরা স্বাভাবিকের চেয়ে অনেক আগে এলো। ল্যাপটপে আর্থিক তথ্যের শিট খোলা ছিল। সেক্রেটারি প্রিয়া ইতস্তত করে জিজ্ঞেস করল, ম্যাম, অপারেশনাল রেকর্ড পর্যালোচনা করার আগে আমাদের কি মিস্টার লোধাকে জানানো দরকার? মীরা কফির কাপ নিচে রাখল। তার গলা দৃঢ় ছিল, না, আমি স্বাধীনভাবে তদন্ত করতে চাই। যত কম লোক জানবে ততই ভালো। সে জানলার বাইরে দেখালো, যেখানে ভোরের রোদ সমুদ্রের ওপর একটা রূপালী আস্তরণ ফেলে দিয়েছিল। তার মনে রবির নিঃশব্দে বলা কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। আমার অভ্যাস আছে, বের করে দেওয়ার অভ্যাস আছে। একজন মানুষ যে এত পরিশ্রম আর সততার সাথে কাজ করে, তাকে শুধুমাত্র কারো প্রাণ বাঁচানোর জন্য বের করে দেওয়া হলো। যদি এটা সিস্টেমের ভুল না হয় তবে এটা প্রধানের ভুল, আর সেই প্রধান সে নিজেই। মীরা একটা গভীর শ্বাস নিল। ব্লু ওশেনকে পোকার আস্তানা হতে দিতে পারে না। ৩ দিন পর রবিকে অস্থায়ী টেকনিক্যাল রিভিউতে সাহায্যের বাহানায় মুম্বাই গুদামে ফেরত ডাকা হলো। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। নাইট শিফটের মজুররা ফিসফিস করতে লাগল। শোনা যাচ্ছে ডিরেক্টর ওকে ফেরত ডেকেছেন। কোন ডিরেক্টর? সেই মীরা ম্যাডাম? হ্যাঁ, সেই, যিনি সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ও ঈশ্বর, ও তো বসকে বাঁচিয়েছিল। হরি সেটা শুনল, তুচ্ছতাচ্ছিল্য করে হাসল। বাজে খবর, ও যাকে খুশি বাঁচাক। ও যদি এখানে ফেরত আসে তবে আমি ওকে আবার বের করে দেব। এখানে আমিই আইন। কিন্তু তার মনে এক অস্পষ্ট অস্বস্তি ছিল। সে জানত না যে যখন সে নিজের ক্ষমতার দম্ভ দেখাচ্ছিল তখন হেড অফিসের সবচেয়ে উঁচু তলায় তার ২ বছর ধরে বোনা মাকড়সার জাল ধীরে ধীরে আলোয় চলে আসছিল। অপারেশন রুমে মীরা ৩ জনের একটা ছোট টিমের সাথে বসেছিল, রবি, প্রিয়া আর মিস্টার গুপ্তা, যিনি অভ্যন্তরীণ অডিট বিভাগের প্রধান ছিলেন এবং অবসর নিয়েছিলেন। মিস্টার গুপ্তা কম কথার মানুষ ছিলেন, তার চুল সাদা ছিল কিন্তু চোখ ছিল তীক্ষ্ণ। মীরা স্ক্রিনে একটা স্লাইড খুলল। তার গলা শান্ত ছিল।
এটা 2 বছরের মুম্বাই কোল্ড স্টোরেজের খরচের ডেটা। আমি চাই আপনারা সবাই সেন্সর সিস্টেমের রক্ষণাবেক্ষণের লাইনটা মন দিয়ে দেখুন। রবি ধীরে ধীরে রিপোর্ট উল্টাল। রক্ষণাবেক্ষণের খরচ একই সময়ের তুলনায় ৩৮% বেড়ে গিয়েছে, কিন্তু বিদ্যুৎ খরচ প্রতি মাসে ক্রমাগত কমেছে, যার অর্থ হল মেশিন পূর্ণ ক্ষমতায় কাজ করছিল না। মিস্টার গুপ্তা যোগ করলেন, অথবা কেউ মিথ্যে রিপোর্ট বানাচ্ছে। প্রিয়া মাউস ক্লিক করে সরবরাহকারীদের তালিকা দেখাল। একটা নাম বারবার আসছিল, নমিত এন্টারপ্রাইজ, যার ঠিকানা গুজরাটে দেওয়া ছিল। ফোন নম্বর কাজ করছিল না। মীরা কপাল কুচকাল। আমি তদন্ত করিয়েছি, ট্যাক্স সিস্টেমে নমিত এন্টারপ্রাইজ নামে কোনো কোম্পানি নথিভুক্ত নেই। এটা একটা ভুয়া কোম্পানি। সে মাথা তুলে সবাইকে দেখল। পেমেন্ট অনুমোদনকারী হরিশ সিং আর খরচ অনুমোদনকারী ভাইস প্রেসিডেন্ট লোধা। ঘরের পরিবেশ থমথমে হয়ে গেল। মিস্টার গুপ্তা ধীরে ধীরে মাথা নাড়লেন। তার গলা শুকনো ছিল। যদি বৈধ নথিপত্র না থাকে, তবে এটা যোগ সাজসে তছরূপ। হয়তো প্রতি ত্রৈমাসিকে লাখ লাখ টাকা বের করে নেওয়া হয়েছে। মীরা চুপ থাকল। বাইরে ঢেউগুলো তীরে আছড়ে পড়ছিল। একটা গোঙানি শব্দ আসছিল, যেন হার্টবিট বেড়ে যাচ্ছে। তার সেই বেনামি ইমেলগুলোর কথা মনে পড়ল, যা একসময় কমপ্লেন বক্সে আসছিল, যাতে ওভারটাইমের জন্য চাপ দেওয়া, বেতন কাটা আর প্রতিবাদীদের ওপর চাপের কথা বলা হয়েছিল। সেই সময় সে ভেবেছিল এটা হয়তো সাধারণ অভ্যন্তরীণ বিবাদ, কিন্তু এখন আর তা নয়। সব কিছু একটা নোংরা জালের মতো যুক্ত ছিল, যা সৎ মানুষদের আষ্টেপৃষ্টে বেঁধে রাখছিল। সেদিন সন্ধ্যায় মীরা একা মুম্বাই গুদামে গেল, কোনো খবর না দিয়ে, কোনো দল ছাড়াই। ভেতরে হরিশ মজুরদের লাইনে দাঁড় করানোর নির্দেশ দিচ্ছিল। যখনই সে মীরাকে দেখল, সে চমকে উঠল, আর তারপর দ্রুত একটা মিথ্যে হাসি ছড়াল। আরে ডিরেক্টর, আজ তো বড় সম্মানের বিষয়, আপনি নিজে এখানে এসেছেন। মীরা তাকে দেখল। তার গলা শান্ত কিন্তু বরফ শীতল ছিল। নমস্কার হরিশজি, আমি শুধু কম্প্রেসারের অবস্থা দেখতে এসেছি। আমি শুনেছি যে আপনি সিস্টেমটা সবচেয়ে ভালো বোঝেন। হরিশ হাসতে হাসতে নিজের হাত প্যান্টে মুছল। হ্যাঁ, আমি পুরো অপারেশনের দায়িত্বে আছি, কোনো সমস্যা নেই, সব ঠিক চলছে। মীরা করিডোর দিয়ে হাঁটল। তার নজর প্রতিটি যন্ত্র, ওয়ার্নিং লাইট আর ইন্সপেকশন স্ট্যাম্পের উপর ঘুরছিল। যখন সে কেন্দ্রীয় কন্ট্রোল ক্যাবিনেটের কাছে পৌঁছাল, সে থমকে গেল। ইলেকট্রিক প্যানেলে ইনচার্জ ইঞ্জিনিয়ারের নাম রবি কুমার কেটে দেওয়া হয়েছিল, আর তার জায়গায় হরিশ সিং লেখা ছিল। সে এখনও টাটকা কালিটা হালকা ছুঁয়ে ধীরে ধীরে বলল, আপনি টেকনিশিয়ানের স্বাক্ষর কবে বদলালেন? ও, যেহেতু রবি ছেড়ে দিয়েছিল, তাই আমি ওর জায়গায় সই করে দিয়েছি। এতে কি আছে? মীরা ঘুরল আর হাসল। কিছু না, আমি শুধু সঠিক তথ্য জানতে চেয়েছিলাম। ধন্যবাদ হরিশ। হরিশ কিছু বলার আগেই সে ঘুরে চলে গেল। সেই সময় তার চোখে একটা নিঃশব্দ আভা ছিল, সেই মানুষের আভা যে জানত যে সে সূত্র পেয়ে গিয়েছে। সেই রাতে মীরা তার সেক্রেটারি প্রিয়াকে একটা অভ্যন্তরীণ ইমেল পাঠাল, যার বিষয়বস্তু ছিল সংক্ষিপ্ত: মুম্বাই গুদামে জালিয়াতির চিহ্নের উপর গোপনীয় রিপোর্ট তৈরি করুন। সে স্ক্রিনের দিকে তাকাল, নিজের হাত পেটের ওপর রাখল। খোকা, হয়তো মাকে একবার ঝড় তুলতে হবে, কিন্তু কখনো কখনো শান্তি পাওয়ার জন্য মানুষকে সেটা করতে হয় যা অন্য কেউ করার সাহস করে না। অন্য কোথাও রবি নিজের ভাড়ার ঘরে বসে এখনও ফাইলগুলো পড়ছিল। টেবিল ল্যাম্পের আলো সেই কাগজের উপর পড়ছিল, যেখানে সে দৃঢ় হাতের লেখায় আরও কিছু শব্দ লিখেছিল: প্রমাণ, ভুয়া বিল, ডুপ্লিকেট স্বাক্ষর, ইলেকট্রিক প্যানেলে নাম কাটা। দরজার বাইরে তীরে আছড়ে পড়া ঢেউয়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, যা সমুদ্রের একটা দীর্ঘশ্বাসের মতো মনে হচ্ছিল। তারা দুজনেই, একজন প্রাক্তন মজুর যাকে বের করে দেওয়া হয়েছিল, আর একজন গর্ভবতী মহিলা ডিরেক্টর, একই দিকে তাকিয়েছিলেন, সত্যের আলোর দিকে, যদিও সামনের পথ ঝড়ে ভরা ছিল। ডিরেক্টর মীরার আকস্মিক পরিদর্শনের ৩ দিন পর মুম্বাই গুদামে পরিবেশ অদ্ভুত হয়ে গেল। লোকজন কম কথা বলে কাজ করছিল। অভ্যন্তরীণ পর্যালোচনার গুজব সমুদ্রের হাওয়ার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ল। গুদাম সুপারভাইজার হরিশ নিজের ছোট অফিসের দরজায় দাঁড়িয়েছিল। প্রত্যেককে বিরক্তির সাথে দেখছিল। তার হাতে অর্থবিভাগ থেকে আসা একটা ফ্যাক্স ছিল, যাতে আগস্টের রক্ষণাবেক্ষণ নথিপত্র যাচাইয়ের দাবি করা হয়েছিল। সে কাগজটা সজোরে টেবিলে ছুঁড়ে মারল আর দাঁত কিরমির করে বলল, এই মীরা আমার এলাকায় ঢোকার সাহস করে কি করে? পেছন থেকে আরেকটা গলা শোনা গেল, তাহলে আমাকে সামলাতে দাও, ওর মতো লোক বেশিদিন টেকে না। কথা বলছিল ভাইস প্রেসিডেন্ট লোধা। সে বসে পড়ল, একটা চুরুট বের করল, তার গলা স্থির ছিল। কি অবস্থা? ও ফেরত এসেছে স্যার, রবি। মীরা ওকে টেকনিক্যাল রিভিউ টিমে ঢুকিয়ে দিয়েছে। সেই ছেলেটা যাকে আপনি বের করেছিলেন? হ্যাঁ, আর শুনেছি যে মীরা আর ও খুব ঘনিষ্ঠ, হয়তো ওই চুগলি করেছে। লোধা তুচ্ছতাচ্ছিল্য করে হাসল।
ও শুধু একজন মেকানিক, ও কি জানবে, কিন্তু আমাদের ওকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আমি নিজে ওর সাথে দেখা করব। সেই সন্ধ্যায় যখন রবি তাপমাত্রা সেন্সর সিস্টেমের পরীক্ষা শেষ করল, তাকে ম্যানেজমেন্ট রুমে ডাকা হলো। যখন সে দেখল যে অপেক্ষা করছে ভাইস প্রেসিডেন্ট লোধা, সে একটু থমকে গেল। লোধা বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে হাসল। আরে রবি জি, তাই না? আমি আপনার ব্যাপারে শুনেছি, আমাদের ডিরেক্টরের রক্ষক। রবি একটু ঘাবড়ালো, নিচু স্বরে জবাব দিল, আমি শুধু একজন বিপন্ন মানুষের সাহায্য করেছি, এতে বড় কিছু নেই। লোধা টেবিলে হাত রাখল, তার দৃষ্টি ছুরির মতো তীক্ষ্ণ ছিল। আপনি খুব বিনয়ী। আমি শুনেছি আপনি টেকনিক্যাল ফাইলগুলো পর্যালোচনা করছেন, দারুণ। একজন মজুরকে এত বড় কাজ দেওয়া হয়েছে, এমনটা খুবই কমই হয়। তার গলাটা প্রশংসার মতো শোনাচ্ছিল, কিন্তু তার নিচে একটা পাতলা বিদ্রুপের আস্তরণ ছিল। রবি কোনো জবাব দিল না, শুধু ধীরে মাথা নাড়ল। লোধা একটা খয়েরি রঙের খাম বের করল, সেটা রবির দিকে ঠেলে দিল। এটা একটা ছোট ধন্যবাদ, ভেবে নিন ঘরের বাচ্চার জন্য কিছু কেনার সাহায্য। আমি শুনেছি আপনি কষ্টে আছেন। রবি খামটার দিকে তাকালো, নড়ল না। আমি এটা নিতে পারব না। কেন? প্রত্যেকেরই কখনো না কখনো টাকার দরকার হয়। আমিও একসময় গরিব ছিলাম, বুঝি। শুধু আপনাকে কয়েকটা বিষয় নিশ্চিত করতে হবে যে রক্ষণাবেক্ষণ সঠিক প্রক্রিয়া অনুযায়ী করা হয়েছিল, ব্যাস এটুকুই। রবি মাথা তুলল, তার চোখ গভীর হয়ে গেল। আপনি চান আমি ভুয়া স্বাক্ষর করি? এত ভারী কথা বলবেন না। লোধা ফিঁকে হাসল। শুধু কাগজপত্রগুলো আনুষ্ঠানিক করতে হবে। আমরা সবাই একই কোম্পানির লোক, একে অপরের সম্মান বাঁচাতে সাহায্য করা উচিত। ঘরের পরিবেশ থমথমে হয়ে গেল। এসির আওয়াজ নীরবতাকে আরও ভারী করে দিল। রবি নিজের 2 হাত মুঠি করল, তার গলা চাপা ছিল। যেদিন আমি রাস্তায় ওই মহিলাকে বাঁচিয়েছিলাম, সেদিনও অনেক গাড়ি পাশ দিয়ে গিয়েছিল। সবাই বলেছিল যে তারা ব্যস্ত, সবাই ঝামেলায় ভয় পেত। কিন্তু যদি সবাই সহজ পথ বেছে নেয়, তবে ঠিক আর ভুলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সে খামটা ফেরত ঠেলে দিয়ে দাঁড়িয়ে পড়ল। মাফ করবেন, আমি সাহায্য করতে পারব না। লোধা তার চোখ কুঁচকাল, তার গলা নিচু ছিল। তোমার মনে হয় ডিরেক্টর মীরা তোমাকে সবসময় বাঁচাবে? ওকেও নিজের চেয়ার বাঁচাতে হবে। তোমার হারানোর কি আছে? রবি দরজায় থামল। আমার কাছে শুধু আমার মেয়ে আছে, আর আমি চাই ও এটা জেনে বড় হোক যে ওর বাবা এক বেলার খাবারের জন্য নিজের আত্মা বিক্রি করেনি। তারপর সে বাইরে বেরিয়ে গেল। লোধা বসে রইল, তার মুখ ভাবলে শিন ছিল। একটা বাঁকা হাসি ফুটে উঠল। বুদ্ধিমান কিন্তু বোকা, দেখি তুমি কতদিন টেকো। সেই রাতে রবি ভারী মনে নিজের ভাড়ার ঘরে ফিরল। তার মেয়ে ছোট্ট অনায়া ঘুমিয়ে পড়েছিল, একটা ছেঁড়া টেডি বিয়ার শক্ত করে ধরেছিল। সে তার পাশে বসে তাকে দেখতে লাগল, একই সাথে শান্তি আর দমবন্ধ হওয়ার অনুভূতি। জানলা দিয়ে রাস্তার আলো ভেতরে আসছিল, বাচ্চার মাসুম মুখে পড়ছিল। তার লোধার কথা মনে পড়ল, ওকেও নিজের চেয়ার বাঁচাতে হবে। তার ভেতরের একটা অংশ মীরার জন্যে চিন্তিত হতে লাগল। সে গর্ভবতী, আর তবুও ক্ষমতা আর টাকাওয়ালা একদল মানুষের সাথে লড়ছে। সে কি ওকে বিপদে ফেলছে? সে নিজেকে প্রশ্ন করল। কিন্তু তারপর সে নিজের মেয়েকে দেখল, তার ছোট্ট হাতটা ছুল, আর বুঝে গেল যে সে পিছিয়ে আসতে পারবে না। যদি সে চুপ থাকে, তবে কাল যখন তার মেয়ে বড় হবে, তখন সে পৃথিবীকে কিভাবে দেখবে? সে নিজের ফোন খুলল আর মীরাকে মেসেজ পাঠাল। আমাকে এইমাত্র মিস্টার লোধা ডেকেছিলেন। ওনারা চেয়েছিলেন আমি ভুয়ো সই করি, আমি মানা করে দিয়েছি। মেসেজ পাঠানো হলো। 1 মিনিট পর মীরার জবাব এলো, ধন্যবাদ, আমার আন্দাজ ছিল ওরা এমনটাই করবে। শান্ত থাকুন, আমি পরবর্তী পদক্ষেপ তৈরি করে নিয়েছি। সেই ছোট জবাবটা রবিকে সাহস জোগাল। সে ওপরে তাকাল। জানলার বাইরে দূরে বন্দরের আলো ছিল, যেখানে শত শত মানুষ এখনও অন্ধকারে কাজ করছিল, এটা বিশ্বাস করে যে কাল আজকের চেয়ে বেশি ন্যায়সঙ্গত হবে। পরের দিন সকালে যখন রবি গুদামে ঢুকল, পরিবেশ আলাদা ছিল। লোকজন তাকে কৌতূহল আর ভয় মেশানো চোখে দেখছিল। কেউ কেউ এড়িয়ে গেল, আবার অন্যরা সম্মানে মাথা নাড়ল। তার প্রিয় বন্ধু প্রকাশ কাছে এসে নিচু স্বরে বলল, শুনেছি তুমি কাগজে সই করতে মানা করে দিয়েছ। তোমার উপর আমার গর্ব হচ্ছে, কিন্তু সাবধান থেকো, হরিশ খুব রেগে আছে। রবি শুধু হাসল, তার চোখ শান্ত ছিল। যদি আমি ভয় পেতাম, তবে আমি ফিরেই আসতাম না। ওই দিনই দুপুরে যখন সে ইলেকট্রিক প্যানেল পরীক্ষা করছিল, হরিশ এলো। হাতে ক্লিপ বোর্ড ছিল, তার গলা ছুরির মতো তীক্ষ্ণ ছিল। শুনেছি তুমি খুব বুদ্ধিমান হয়ে গেছ, বসকেও মানা করে দাও। কিন্তু তুমি ভুলে গেছ যে এখানে মাইনে আর প্রমোশনের ফয়সালা কে করে? আমি শুধু আমার কাজ সঠিক উপায়ে করছি, রবি শান্ত গলায় বলল। আর আমি যতটাই মাইনে পাই আমি নিয়ে নেব, যতক্ষণ না আমাকে সত্য বিক্রি করতে হচ্ছে। হরিশ ফিকে হাসল, নিজের গলা নিচু করল। সত্যি এমন একটা জিনিস যা তোমার মেয়ের পেট ভরতে পারবে না। রবি কোনো জবাব দিল না, শুধু সরাসরি তাকাল। সেই দৃষ্টি হরিশকে কিছুটা থমকে দিল,
কিন্তু সে দ্রুত ঘুরে গেল, পেছনে একটা রহস্যময় কথা ফেলে গেল। শুধু অপেক্ষা করো, হিরো। সেই রাতে আবার বৃষ্টি হল। রবি নিজের নোটবুক খুলল, একটা নতুন লাইন লিখল। ২৯ অক্টোবর। ওরা আমাকে পরখ করার চেষ্টা করল, কিন্তু মানুষের মনেরও একটা সীমা থাকে, আর আমি ভালো কাজের সীমাটা বেছে নিলাম। অন্য কোথাও মীরা মিস্টার গুপ্তার কাছ থেকে একটা রিপোর্ট পেল, যাতে টাকা বের করে নেওয়া আর নথিপত্র জাল করার সংকেতের পুষ্টি করা হয়েছিল, এবং এটি গ্রুপের কন্ট্রোল বোর্ডের কাছে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। সে সেই লাইনটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল। অফিসের আলো তার ক্লান্ত কিন্তু দৃঢ় মুখকে প্রতিফলিত করছিল। রবি প্রথম পরীক্ষায় পাশ করে গেল। সে ফিসফিস করে বলল, এখন আমার পালা। রবির ভুয়া স্বাক্ষর করতে অস্বীকার করার খবর সমুদ্রের হাওয়ার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ল। পুরো মুম্বাই গুদামে সকাল জুড়ে ফিসফাস হতে লাগল। কেউ কেউ তার প্রশংসা করল, কেউ কেউ তাকে বোকা বলল। কিন্তু বোকা হোক বা বুদ্ধিমান, প্রত্যেকেই জানত যে ক্ষমতায় থাকা মানুষকে না বলার মানে হল শীঘ্রই কিছু খারাপ ঘটবে। আর সেই খারাপটা ঘটল তার চেয়েও দ্রুত, যতটা সে ভেবেছিল। সোমবার সকালে যখন সে সেন্সর থেকে ডেটা স্ক্যান করা শেষ করল, একজন গার্ড এলো। রবিজি, ম্যানেজার আপনাকে তৎক্ষণাৎ নজরদারি কক্ষে ডেকেছেন। যখন সে ঘরে ঢুকল, পরিবেশ ছিল দমবন্ধ করা। টেবিলে হরিশ, হিউম্যান রিসোর্স বিভাগের দুজনের সাথে বসেছিল। টেবিলের মাঝখানে একটা লাল সিল মারা নোটিশ ছিল। হরিশ টেবিলে আঙুল দিয়ে শব্দ করল। তার গলা দৃঢ় ছিল। রবি কুমার, আমরা দেখেছি যে আপনি ইচ্ছাকৃতভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় হস্তক্ষেপ করেছেন এবং অননুমোদিতভাবে অভ্যন্তরীণ ডেটা অ্যাক্সেস করেছেন। রবি স্তব্ধ হয়ে গেল। আমি তো এমনটা কখনোই করিনি। এই যে প্রমাণ। হরিশ টেবিলে একটা সিস্টেম লগের প্রিন্টআউট ছুঁড়ে মারল, যাতে লেখা ছিল, ব্যবহারকারী রবি রাত 11:48 ডেটা সংশোধন করেছে। রবি হতবাক হয়ে গেল। এটা তারই অ্যাকাউন্ট ছিল, কিন্তু সে কাল রাতে লগ করেনি। সে তৎক্ষণাৎ বুঝতে পারল যে তাকে ফাঁসানো হয়েছে। তোমাকে রাতে সিস্টেমে হাত দেওয়ার অনুমতি কে দিল? হরিশ বিজয়ী স্বরে বলতে থাকল। আমি এটা করিনি, আমি বাড়িতে ছিলাম, আমার মেয়ে সাক্ষী। তোমার মনে হয় এমন কথা বললে কাজ হবে? সব কিছু লগে নথিভুক্ত আছে। তোমাকে তাৎক্ষণিক প্রভাবের সাথে কাজ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো, যাতে অভ্যন্তরীণ তদন্ত হতে পারে। হিউম্যান রিসোর্স বিভাগের ব্যক্তিটি সিদ্ধান্ত পড়ে শোনালেন। তার গলা মেশিনের মতো ছিল। অপারেশনের ভাইস প্রেসিডেন্টের পরামর্শ অনুযায়ী রবি কুমার রবিকে সুরক্ষার গুরুতর লঙ্ঘনের তদন্তের জন্য 15 দিনের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হল। কেউ তার চোখের দিকে তাকাল না। তারা শুধু স্বাক্ষর করার জন্য নিচে ঝুঁকে পড়ল। কাগজে সিল লেগে গেল। কেবল কাগজের উপর কলমের আঁচড়ের শব্দ ছিল, যা তার হৃদয়ে ছুরির মতো বিঁধছিল। রবি সাময়িকভাবে বরখাস্তের চিঠি নিয়ে ডজন ডজন চোখের মাঝখান দিয়ে গুদাম থেকে বেরিয়ে এলো। কেউ কেউ নজর সরিয়ে নিল, কেউ কেউ ধীরে ধীরে মাথা নাড়ল, যেন বলতে চাইছিল, সাহস রাখো। কিন্তু কেউ একটা শব্দ বলার সাহস করল না। সে সরাসরি গেট দিয়ে বাইরে চলে গেল। হালকা বৃষ্টি পড়ছিল। তখনই সে উপলব্ধি করল যে এই জায়গায় সত্যকে শুধুমাত্র একটি স্বাক্ষরের মাধ্যমে দুমড়ে মুচড়ে দেওয়া যেতে পারে। তার ফোন বেজে উঠল। মীরার মেসেজ ছিল, তোমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। না, ওরা আমাকে ফাঁসিয়েছে। শান্ত থাকো, শহর ছেড়ে যেও না, আমি সামলে নেব। সে সেই শব্দগুলোর দিকে তাকাল। তার হৃদয় কৃতজ্ঞতা আর চিন্তায় ভরে গেল। মীলা গর্ভবতী, আর তবু এই মানুষগুলোর সাথে লড়ছে। এটা একটা ছোট্ট পাখির ঝড়ের মধ্যে ঝাঁপ দেওয়ার মতো ছিল। ওই দিন দুপুরে হেড অফিসের 18 তলার মিটিং রুম কানায় কানায় পূর্ণ ছিল। ডিরেক্টর বোর্ড একটা লম্বা সারিতে বসেছিল। প্রত্যেকের মুখে গম্ভীর ভাব ছিল। টেবিলের এক প্রান্তে মীরা সোজা হয়ে বসেছিল। তার হাত ছিল একটা মোটা ফাইলের ওপর। বোর্ডের চেয়ারম্যান মিস্টার ড্যান ভ্যান লুক, যিনি একসময় তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তাকে দয়া আর সন্দেহের মিশ্র নজরে দেখলেন। ডিরেক্টর মীরা, আমি একটি অভ্যন্তরীণ অভিযোগ পেয়েছি যে আপনি নিজের ইচ্ছামতো তদন্ত করছেন আর কোম্পানির কাজে বাধা দিচ্ছেন। এটা কি সত্যি? মীরা শান্ত ছিল। আঙ্কেল, আমি বাধা দিচ্ছি না, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। এই কোম্পানি প্রতি ত্রৈমাসিকে একটি ভুয়ো সিস্টেমের মাধ্যমে লাখ লাখ টাকার লোকসান গুনছে। আমার কাছে প্রমাণ আছে। সে প্রজেক্টর চালু করল। সংখ্যার চার্ট, বিল, ছবি, ডুপ্লিকেট স্বাক্ষর আর মিস্টার গুপ্তার রিপোর্ট পরিষ্কার দেখা যাচ্ছিল। এগুলো অবৈধ খরচ, আর এই দুজন মানুষ সেগুলোকে অনুমোদন দিয়েছেন, হরিশ সিং এবং ভাইস প্রেসিডেন্ট লোধা। মিটিং রুমে গুঞ্জন শুরু হল। কিছু মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল।
কেউ নিচে তাকাতে লাগল। কোণে বসে থাকা লোধা অবজ্ঞার সাথে হাসল। আমি এই সব নথিপত্র অস্বীকার করছি, যা আপনি অবৈধভাবে সংগ্রহ করেছেন। আপনি একজন সাময়িকভাবে বরখাস্ত হওয়া ব্যক্তি, একজন মজুরকে গোপনীয় ডেটা পাওয়ার জন্য ব্যবহার করেছেন। আপনি গ্রুপের নিয়ম লঙ্ঘন করছেন। মীরা তাকে দেখল। তার দৃষ্টি অটল ছিল। আপনি ঠিকই বলেছেন। আমি রবিজির সাহায্য নিয়েছি, কারণ তিনি সিস্টেমটাকে এখানে অন্য যে কোনো মানুষের চেয়ে ভালো বোঝেন। কিন্তু আপনার যদি মনে হয় যে আমি ভুল, তবে তাকে দোষী সাব্যস্ত করার জন্য আপনাকে ভুয়া প্রমাণ কেন বানাতে হলো? পুরো ঘর চুপ হয়ে গেল। লোধা স্তব্ধ হয়ে গেল, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। তুমি বলছো তোমার কাছে প্রমাণ আছে? মীরা রিমোট টিপল। স্ক্রিনে গুদামের কোণের ক্যামেরা থেকে একটি ভিডিও দেখা গেল, যাতে একটি নীল জ্যাকেট আর ম্যানেজারের আইডি কার্ড পরা একজন মানুষকে রাত 23:48 কন্ট্রোল প্যানেলে লগ করতে দেখা গেল। সে জুম করল। আইডি কার্ডের নাম আলোয় জলজল করছিল, হরিশ সিং। একটা ফিসফিসানি শোনা গেল। মিস্টার লুক কপাল কুচকালেন। মীরা দৃঢ়ভাবে বলল, সিস্টেম লগ এডিট করা হয়েছিল। ব্যবহারকারীর নাম হরিশ থেকে রবিতে বদলে দেওয়া হয়েছিল, কিন্তু স্বয়ংক্রিয় ব্যাকআপ তখনও সহকারী সার্ভারে ছিল। আমি আজ সকালে সেটা পুনরুদ্ধার করেছি। লোধার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হরিশ চুপচাপ বসেছিল, তার কপালে ঘাম ছিল। রবিজির ওপর মিথ্যে অভিযোগ আনা হয়েছিল। মীরা বলতে থাকল, কারণ তিনি মিথ্যে স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন। তিনি তার চাকরি হারিয়েছিলেন শুধুমাত্র এই কারণে যে তিনি সৎ ছিলেন। যদি আমরা এই বিষয়টিকে ছেড়ে দিই, তবে এই কোম্পানি স্যুট পরা একটা আবর্জনার স্তূপ ছাড়া আর কিছুই হবে না। ঘরের পরিবেশ দমবন্ধ করা ছিল। মিস্টার লুক ধীরে ধীরে টেবিলে চাপড় দিলেন। যথেষ্ট হয়েছে। আমি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করব। এই সময়ে হরিশ আর লোধাকে তাদের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। মীরা মাথা নাড়ল, কিন্তু আর কিছু বলল না। সে জানত যে এটা মাত্র শুরু ছিল। স্বাধীন তদন্ত কমিটি শুনতে নিরপেক্ষ মনে হয়, কিন্তু বাস্তবে এটা ছিল একটা রাজনৈতিক লড়াই। সে একটা মৌমাছির চাকে ঢিল মেরেছিল। গভীর রাতে মীরা একা গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিল। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে ওয়াইপারও কাজ করছিল না। সে রাস্তার পাশে গাড়ি থামাল। স্টিয়ারিং হুইল শক্ত করে ধরল। গর্ভাবস্থার ৭ম মাস ছিল। শরীর ক্লান্ত ছিল, কিন্তু মস্তিষ্ক এখনও হিসেব নিকেশে ব্যস্ত ছিল। একটা মেসেজ এলো। ওরা কি হরিশ আর লোধাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে? রবির পক্ষ থেকে। সে জবাব দিল, হ্যাঁ, কিন্তু ওরা থামবে না। তুমি সাবধানে থেকো, বাকিটা আমি দেখে নেব। রবি সেই মেসেজ তার ছোট্ট ভাড়ার ঘরে বসে পড়ল। বাইরে বৃষ্টির শব্দ টিনের চালে ঢোলের মতো বাজছিল। সে চুপচাপ বসে রইল, অন্ধকারের দিকে তাকিয়েছিল। সে জানত যে সত্যের একটা দাম থাকে, একাকিত্বের দাম, মিথ্যে অপবাদের দাম, এমন এক পৃথিবীতে আলাদা হওয়ার দাম যা শুধু শান্তি চায়। কিন্তু এই সব কিছুর মাঝে তার কোনো অনুশোচনা ছিল না। তার মীরার সাথে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ল। যতক্ষণ আপনার মতো মানুষ আছে, আমার বিশ্বাস এই কোম্পানিকে ঠিক করা যেতে পারে। সে মৃদু হাসল আর নিজের নোটবুকে লিখল, 1 নভেম্বর। সত্যের দাম দিতে হচ্ছে, কিন্তু ন্যায় বিচারও রূপ নিচ্ছে। সেই সকালে মুম্বাইয়ের আকাশ অনেক দিনের বৃষ্টির পর যেন তপ্ত হয়ে উঠেছিল। সমুদ্রের হাওয়া নিজের সাথে লবণের তীব্র গন্ধ নিয়ে এলো, আর রোদ ঘন ধূসর মেঘ ভেদ করে সরাসরি মুম্বাইয়ের শিল্পাঞ্চলের উপর পড়ছিল। সকাল থেকেই গুদামে গুজব ছড়িয়ে পড়েছিল। ডিরেক্টর মীরা জনসমক্ষে কাজ করার জন্য নিচে আসছেন। কেউ কেউ ফিসফিস করছিল, হয়তো আবার আকস্মিক পরিদর্শন। অন্যরা বলল যে এটা রবিজির বরখাস্তের সাথে সম্পর্কিত। পরিবেশ গম্ভীর ছিল, কৌতূহল আর ভয় দুটোতেই ভরা। সবাই জানত যে আজ বড় কিছু হতে চলেছে। প্রায় 9টার সময় কোম্পানির 3টি গাড়ি গেটের সামনে থামল। মীরা সবার আগে নামল। সে একটা সাদা স্যুট পরেছিল। তার চুল খুব সুন্দর করে বাঁধা ছিল। তার গর্ভবতী পেট তখনও পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তার হাঁটা ছিল আশ্চর্যজনকভাবে স্থির। তার পাশে মিস্টার গুপ্তা আর গ্রুপের কন্ট্রোল বোর্ডের 2জন লোক ছিলেন। পেছনে কিছু অভ্যন্তরীণ ক্যামেরা রেকর্ডিংয়ের জন্য আনা হয়েছিল। মজুররা কাজ থামিয়ে দিল। তারা তাকে বিস্ময় আর সম্মানের মিশ্র নজরে দেখছিল। কেউ ভাবেনি যে একজন গর্ভবতী মহিলা ডিরেক্টর এমন ডামাডোলের সময় নিজে গুদামে আসবেন। মীরা বড় হলের মাঝখানে গিয়ে দাঁড়াল। তার গলা মাইক্রোফোনের মাধ্যমে প্রতিধ্বনিত হল, নমস্কার। আমি জানি আপনারা সবাই বিভ্রান্ত হয়ে আছেন। আজ আমি এখানে কাউকে ভয় দেখাতে বা শাস্তি দিতে আসিনি। আমি এখানে সত্য বলতে এসেছি। জায়গাটাতে পিনপতন নীরবতা ছিল। দূরের কোণে হরিশ আর লোধাও উপস্থিত ছিল। তাদের মুখ ভাবলেশহীন ছিল। তাদের পাশে কিছু মধ্যস্তরের ম্যানেজার ছিলেন। কেউ নিচে তাকিয়েছিল, কেউ চুপিসারে রবির দিকে তাকাচ্ছিল, যে মজুরদের লাইনের শেষে দাঁড়িয়েছিল। মীরা যার দিকে দেখল,
তার নজর রবির ওপর গিয়ে থামল। এক মুহূর্তের জন্য সে ধীরে ধীরে মাথা নাড়ল। সেই মাথা নাড়া তাকে বুঝিয়ে দিল যে সময় এসে গেছে। 3 সপ্তাহ আগে মীরা শুরু করল। রবিকুমার নামে একজন মজুরকে সকালের শিফটে দেরিতে আসার জন্য বের করে দেওয়া হয়েছিল, কিন্তু আসল কারণ ছিল এই যে সে রাস্তায় একজন গর্ভবতী মহিলাকে বাঁচানোর জন্য থেমেছিল, যার রক্তপাত হচ্ছিল। সেই মহিলা আমি ছিলাম। পুরো গুদাম বিস্ময়ের গুঞ্জনে যেন ফেটে পড়ল। কিছু মানুষের মুখ হাঁ হয়ে গেল। মীরা বলতে থাকল, তার গলা গভীর কিন্তু দূর পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছিল। আমি বেঁচে আছি আর আমার বাচ্চা আমার পেটে আছে, এটা রবিজির কারণে। কিন্তু যখন তিনি কাজে ফিরলেন তখন তাকে অপমান করা হলো আর বের করে দেওয়া হলো। পরে যখন আমি তদন্ত করলাম তখন দেখা গেল তাকে ফাঁসানো হয়েছে। তার ওপর অননুমোদিতভাবে ডেটা অ্যাক্সেস করার মিথ্যে অভিযোগ আনা হয়েছে। সে হাত দিয়ে ইশারা করল। মিস্টার গুপ্তা সামনে এলেন আর মোবাইল স্ক্রিন চালু করলেন, যাতে একটা ছবি দেখা গেল, গভীর রাতে হরিশের মেশিন রুমে যাওয়ার ভিডিও। এটা প্রমাণ যে আসলে কে অননুমোদিতভাবে লগ ইন করেছিল। সিস্টেম লগ রবিজির ওপর দোষ চাপানোর জন্য এডিট করা হয়েছিল। স্ক্রিনে পরিষ্কার সব দেখা যাচ্ছিল, যা অস্বীকার করার উপায় ছিল না। পরিবেশ শান্ত হয়ে গেল। হরিশের কপালে ঘাম চকচক করছিল আর লোধার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার মিথ্যে হাসি উধাও হয়ে গিয়েছিল। মীরা সরাসরি তাদের দিকে তাকাল। হরিশজি, আপনি কি কিছু বলতে চান? আমি শুধু আমার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন করছিলাম। ঊর্ধ্বতন কে? আমি জানি না, আমি শুধু মিস্টার লোধার নির্দেশ পালন করছিলাম। সবার নজর তৎক্ষণাৎ লোধার ওপর গিয়ে পড়ল। সে হাসার চেষ্টা করল। ডিরেক্টর মীরা, আপনি আপনার ডেপুটিকে অপমান করছেন অস্পষ্ট প্রমাণের মাধ্যমে। মীরা কথা কেড়ে নিল। আমার কাছে আপনার দ্বারা ভুয়া কোম্পানি নমিতকে করা ব্যাংক ট্রান্সফারের স্টেটমেন্ট আর মিথ্যে বিলে আপনার স্বাক্ষরও আছে। মাইক্রোফোনের আওয়াজ দৃঢ় ছিল, একটা সরাসরি আঘাত। পুরো গুদাম চুপ হয়ে গেল, শুধু ওপরে ইন্ডাস্ট্রিয়াল ফ্যানের শব্দ শোনা যাচ্ছিল। লোধার মুখ বন্ধ হয়ে গেল। হরিশ মাথা নিচু করে নিল, তার ঠোঁট কাঁপছিল। কিছু মজুর কথা বলতে শুরু করল, কেউ নিচু স্বরে গালি দিল। গত 2 বছরে মীরা বলতে থাকল, এই গোদাম ভুয়া রক্ষণাবেক্ষণের নামে প্রায় 10 কোটি টাকার লোকসান গুনেছে। এর মাসুল আপনাদের মতো মজুরদের দিতে হয়েছে, যারা সত্যি কাজ করেন, যাদের মাইনে কাটা হয়, যাদের কাজের সময় বাড়ানো হয়। আমি এটা বরদাস্ত করব না। সে প্রত্যেকের দিকে তাকাল, তার গলা ধীরে ধীরে ধরে এলো। আমি আপনাদের আনুগত্য চাই না, আমি শুধু আশা করি যে আপনারা সবাই নিজের বিবেকের প্রতি সৎ থাকবেন। তারপর সে একটা গভীর শ্বাস নিল। তার নজর রবির দিকে ছিল। আর এখন আমি পুরো মুম্বাই গুদামের সামনে জনসমক্ষে একটা কথা বলতে চাই। রবিজি, আপনি শুধু আপনার চাকরিই ফেরত পাবেন না, আপনি রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার পুনর্গঠনের পুরো অধিকারের সাথে টেকনিক্যাল অপারেশন বিভাগের প্রধানের পদ সামলাবেন। হরিশজি আর পুরনো ম্যানেজমেন্ট টিমের সমস্ত অধিকার সাময়িকভাবে বাতিল করা হল। ফিসফাস বাড়ল, আর তারপর হাততালির গর্জনে বদলে গেল। প্রথমে বিক্ষিপ্তভাবে, তারপর ঢেউয়ের মতো পুরো গুদামে ছড়িয়ে পড়ল। কিছু পুরুষ মজুর একে উপরের পিঠ চাপড়াল, কিছু মহিলা মজুর চোখের জল মুছল। রবি এখনও চুপচাপ দাঁড়িয়েছিল, তার মুঠি শক্ত করা ছিল, তার চোখ লাল ছিল। সে কখনো ভাবেনি যে ওই ছোট্ট মহিলাটি বড় গর্ভবতী পেট নিয়ে সেই কাজ করার সাহস করবেন যা অনেক পুরুষ করতে পারেননি। সে কয়েক পা এগিয়ে মাথা নিচু করল। ধন্যবাদ মীরা ম্যাম, কিন্তু আমি তো শুধু যেটা সঠিক তাই করেছিলাম। আর আমিও শুধু যেটা সঠিক তাই করলাম। সে হাসল, তার গলা নিচু কিন্তু গম্ভীর ছিল। আপনার মতো মানুষরা আলোয় সোজা হয়ে দাঁড়ানোর যোগ্য। দুজন গার্ড এগিয়ে এলো। মীরা পরিষ্কারভাবে বলল, হরিশজি, লোধাজি, ডিরেক্টর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের দুজনকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হলো, আর আপনাদের ফাইল তদন্তকারী সংস্থায় পাঠানো হচ্ছে। লোধা লড়াই করার চেষ্টা করল। তোমার মনে হয় তুমি জিতে গেছ? ব্যবসায় আবেগপ্রবণ লোকেদের কোনো জায়গা নেই, তুমি তোমার চেয়ার হারাবে। মীরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকল, তার হাসিতে কোনো কম্পন ছিল না। যদি চেয়ার বাঁচানোর জন্য ন্যায়ের সওদা করতে হয়, তবে আমি সেটা হারানোই পছন্দ করব। এই কথা পুরো গুদামে প্রতিধ্বনিত হল, যেন অনেক বছর ধরে থাকা ভয়ের দেয়ালে একটা সরাসরি আঘাত। গার্ডরা লোকগুলোকে নিয়ে গেল। কংক্রিটের মেঝেতে জুতোর আওয়াজ, খোলা দরজা দিয়ে বাতাসের ঝাপটা, আর কেউ একজন আবার হাততালি দিয়ে উঠল, আরও জোরে সোরে। পুরো গুদাম একসাথে হাততালি দিতে আর জয়ধ্বনি করতে লাগল। কেউ কেউ জোরে চিৎকার করল, ডিরেক্টর মীরার জয় হোক, রবি ভাইয়ের জয় হোক। পরিবেশ যেন ফেটে পড়ল। যখন ভিড় ধীরে ধীরে কমল, তখন মীরা বাইরের লোহার রেলিংয়ে একটু হেলান দিল। গভীর শ্বাস নিল। ঘামে তার পিঠের শার্ট ভিজে গিয়েছিল। তার বুক জোরে ধরফর করছিল। পেটে বাচ্চা আবেগের জোয়ারে প্রতিক্রিয়া দিচ্ছিল। রবি কাছে এলো, তাকে 1 বোতল জল দিল। আপনি ঠিক আছেন? ঠিক আছে, কিন্তু ক্লান্ত।
ন্যায়ের জন্য, তাই না? সে হাসল, তার গলা চাপা ছিল। রবি দুলে তাকালো যেখানে সমুদ্রের উপরিভাগ রোদে চকচক করছিল, আর তারপর ধীরে ধীরে জবাব দিল, এটা ঢেউয়ের মতো। এটা তীরকে ভাঙে আর তারপর পিছিয়ে যায়, কিন্তু প্রতিবার একটা ছাপ ফেলে যায়। আজ আমরা শুধু একটা কাজ করেছি, সত্যের একটা ছাপ রেখেছি। মীরা মাথা নাড়ল, তার চোখ দূরে তাকিয়েছিল। ধন্যবাদ। আপনি শুধু আমার জীবন বাঁচাননি, বরং এই পুরো কোম্পানির জন্য বিশ্বাসও বাঁচিয়েছেন। তারা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তারা মাথা নেড়ে একে অপরকে দেখল, আর কিছু বলল না। শুধু দূর থেকে ঢেউয়ের আওয়াজ আর বাতাসে জাহাজের হর্নের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, যেন এটা নিশ্চিত করছিল যে ঝড় কেটে গেছে, কিন্তু তার প্রতিধ্বনি মানুষ সবসময় মনে রাখবে। দিনের আলোর সেই ঝড়ের ৩ সপ্তাহ পরে মুম্বাই গুদাম যেন একটা নতুন চেহারা নিয়েছিল, যা সকালে সাধারণত শান্ত থাকত। এখন তাতে হাসি, কথা আর গার্ডের পুরনো রেডিও থেকে আসা আওয়াজ ছিল। মানুষ এখন ম্যানেজমেন্টের জুতোর কংক্রিটে পড়া শব্দ শুনে ভয় পেত না। রবি সারিবদ্ধ এলাকা দিয়ে গেল। তার গাঢ় নীল শার্টে একটা নতুন নামের নেমপ্লেট লাগানো ছিল, প্রধান, টেকনিক্যাল অপারেশন বিভাগ। প্রতিটি মজুর তাকে একটা সত্যিকারের হাসির সাথে নমস্কার বলত। কেউ কেউ রসিকতা করে বলত, বস রবি, একবার দেখে নিন, ওই কোণের ফ্রিজটা থেকে সকাল থেকে খটখট আওয়াজ আসছে। সে শুধু হাসত, নিজের হাতা গুটিয়ে নিত আর সবসময়ের মতো পরীক্ষা করার জন্য ঝুঁকে পড়ত। কেউ অবাক হতো না যে সে এখনও নিজের হাতে কাজ করছে। একবার প্রকাশ ঠাট্টা করল, এখন তো আপনি বস, এই বিদ্যুতের তারগুলো থেকে একটু দূরে থাকুন। রবি শুধু জবাব দিল, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার অভ্যেস নেই। যখন আমি হাত দিই তখনই আমি বুঝতে পারি কোনটা আসল আর কোনটা নকল। দুপুরে দিনের শেষ রোদ উঠোনে দাঁড়িয়ে থাকা কন্টেনারগুলোকে সোনালি রং দিয়েছিল। মীরা গুদামে এলো। তার পেট এখন আরও বড় হয়ে গিয়েছিল। ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু তার চোখ তখনও উজ্জ্বল ছিল। সবাই তাকে দেখে মাথা নিচু করল, এখন আর ভয় থেকে নয়, বরং সম্মান থেকে। সে টেকনিক্যাল রুমে এলো, দেখল রুবি একটা প্রেশার গেজের নিচে ঝুঁকে আছে। আপনি এখনও নিজেই কাজ করছেন? সে আধা অনুযোগ আর আধা হাসির সাথে জিজ্ঞেস করল। অভ্যেস, যদি আমি মেশিনের আওয়াজ না শুনি তবে আমার কিছু একটা অভাব বোধ হয়। মেশিনের আওয়াজ নাকি মানুষের হৃদয়ের আওয়াজ? মীরা ধীরে ধীরে হাসল। তারা দুজনে একটা ছোট টেবিলে বসল, যেখানে 2 কাপ গরম চা ছিল। জানলা দিয়ে হাওয়া ভেতরে আসছিল, নিজের সাথে সমুদ্রের লবণের সুবাস নিয়ে। আমাকে এইমাত্র গ্রুপ থেকে অফিসিয়াল সিদ্ধান্ত জানানো হয়েছে, মীরা ধীরে ধীরে বলল। ওরা আমাকে তাড়াতাড়ি মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার জন্য বলেছে। 3 সপ্তাহের মধ্যে আমাকে অস্থায়ীভাবে পরিচালনার অধিকার সঁপে দিতে হবে। তাহলে আপনি শীঘ্রই? হ্যাঁ, আমি বাচ্চাকে জন্ম দিতে চলেছি। সে ধীরে ধীরে নিজের পেট হাতালো। আর আপনি? ওরা আমার প্রস্তাব অনুমোদন করেছে। সামনের মাস থেকে আপনি মধ্য অঞ্চলের অপারেশনাল মনিটরিং নেটওয়ার্কের ইনচার্জ হবেন। রুবির চোখ ছানা বড়া হয়ে গেল। আমার তো কোনো ম্যানেজমেন্ট ডিগ্রিও নেই। ডিগ্রি সততা শেখাতে পারে না রবি, অন্য লোকেরা আইন জানতে পারে, কিন্তু আপনি মানুষদের বোঝেন। এই কথা তাকে চুপ করিয়ে দিল। জানলা দিয়ে রোদ প্রতিফলিত হচ্ছিল। মীরার ক্লান্ত কিন্তু উজ্জ্বল মুখে পড়ছিল। সে হাসল। এই কোম্পানি আলাদা। আমি চাই এটা শুধু মাল না তৈরি করুক, বরং মানুষও তৈরি করুক। আর আমার আপনার মতো মানুষের প্রয়োজন, যারা এর শেকড়গুলোকে বাঁচিয়ে রাখবে। যেদিন মীরা বাচ্চার জন্ম দিল সেদিন আবার বৃষ্টি হল। তার সেক্রেটারি প্রিয়ার মেসেজ ভোর 4টের সময় রবি পেল। মীরা ম্যাম হাসপাতালে ভর্তি হয়েছেন। মা আর বাচ্চা দুজনেই ভালো আছে। মেয়ের নাম রাখা হয়েছে হংসিকা। রবি এই খবর পড়ল আর তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। সে নিজের মেয়ে অনায়ার দিকে তাকালো, যে তখনও গভীর ঘুমে মগ্ন ছিল। তার চুল তার অর্ধেক মুখ ঢেকে রেখেছিল। সে হাসল আর ধীরে ধীরে বলল, খোকা, জীবন কখনো কখনো ভালো মানুষদের একটা নতুন জন্মের কান্নার আওয়াজ দিয়ে পুরস্কৃত করে। সেই সন্ধ্যায় সে হাসপাতালে গেল, নিজের সাথে একগুচ্ছ হলুদ চন্দ্রমল্লিকা নিয়ে। সেই ফুল যা মীরা একসময় বলেছিল যে তার পছন্দ, কারণ এটা মধ্য ভারতের মানুষের মতো দৃঢ়। মীরা বিছানায় শুয়েছিল। তার মুখ ফ্যাকাশে ছিল, কিন্তু তার চোখ খুশিতে ভরা ছিল। হংসিকা পাশে শান্তিতে ঘুমোচ্ছিল। অভিনন্দন ম্যাম, রবি খুব নিচু স্বরে বলল। ধন্যবাদ। আমি এখনও আপনার একটা ইচ্ছার কাছে ঋণী। না, এখন আপনি সেটা শোধ করে দিয়েছেন। এই বাচ্চাটি সবথেকে সুন্দর উপহার। মীরা বাচ্চার দিকে তাকিয়ে হাসল, আর তারপর ধীরে ধীরে বলল, আপনি জানেন, একটা সময় ছিল যখন আমার মনে হয়েছিল আমি টিকে থাকতে পারব না। কিন্তু যখন আমার মনে পড়ল আপনি সেদিন গুদামের মাঝখানে কিভাবে দাঁড়িয়েছিলেন, চুপচাপ অপমান সহ্য করছিলেন, কিন্তু তবুও মাথা নিচু করছিলেন না, আমি জানতাম যে আমাকে আরও মজবুত হতে হবে।
আপনি আমাকে বিশ্বাস জুগিয়েছেন যে সঠিক জিনিস যত ছোটই হোক না কেন তা ছড়িয়ে পড়ার শক্তি রাখে। রবি চুপ হয়ে গেল, কিছু বলতে পারল না। জানলার বাইরে দুপুরের রোদ হাসপাতালের টাইলসের ওপর চকচক করছিল, একটা আশীর্বাদের মতো উষ্ণ। 2 মাস পরে ব্লু ওশান লজিস্টিক্স তাদের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করল। মঞ্চে মীরা, যে এখন কাজে ফিরে এসেছে, নিজের কোলে হংসিকাকে নিয়ে হাততালির গর্জনের মাঝখানে এগিয়ে গেল। তার পাশে ছিল রবি, সাদা শার্ট পরা। তার মেজাজ প্রথম দিনের মতোই সাধারণ ছিল। মীরা একটি সংক্ষিপ্ত ভাষণ দিল। গত 2 বছরে আমাদের কোম্পানি অনেক চড়াই উতরাই দেখেছে, কিন্তু এই চড়াই উতরাইগুলোই আমাদের মানুষ শব্দের প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করেছে। কেউ নিখুঁত নয়, কিন্তু প্রত্যেকেই সঠিক পথ বেছে নিতে পারে। আর যখন আমরা সঠিক পথ বেছে নিই, তখন ন্যায় বিচার পাওয়া যায়, হয়তো দেরিতে কিন্তু নিশ্চিতভাবে। তারপর সে তার দিকে ঘুরে বলল, আর সেই মানুষকে ধন্যবাদ যিনি আমাকে এটা শিখিয়েছেন, রবিজি। হলঘর কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল, আর তারপর গর্জনের মতো হাততালিতে ফেটে পড়ল। রবি ধীরে ধীরে মাথা নিচু করল, নিজের আবেগ লুকাতে পারল না। মঞ্চের আলোয় তাকে একজন সম্মানিত কর্মচারীর মতো নয়, বরং একজন সাধারণ বাবার মতো লাগছিল, যে সহ্য করেছে, পড়ে গিয়েছে, আর তারপর শুধু সততার শক্তিতে উঠে দাঁড়িয়েছে। অনুষ্ঠানের পর মীরা আর রবি 10 তলার ব্যালকনিতে দাঁড়িয়েছিল। নিচে সমুদ্র আলোয় চকচক করছিল, হালকা হাওয়া বইছিল। মীরার কোলে হংসিকা ধীরে ধীরে রবির আঙুল ধরে নিল। মনে হয় বাচ্চা আপনাকে পছন্দ করে। মীরা হাসল। হয়তো সে আমার হার্টবিট শুনতে পাচ্ছে। ও নিজের মায়ের মতো সাহসী। না, মীরা ধীরে ধীরে মাথা নাড়ল। ও আপনার মতো, শান্ত কিন্তু দৃঢ়। তারা দুজনেই হাসল। সেই মুহূর্তে আর কিছু বলার প্রয়োজন ছিল না। তারা দুজনেই বুঝতে পেরেছিল, বড় ঝড় কেটে গেছে, কিন্তু সততার সাথে বাঁচার যাত্রা কখনো থামে না। পরের দিন সকালে যখন রবি গুদামে পৌঁছাল, তখন সে দেখল তার টেবিলে একটি ছোট চিঠি রাখা আছে। হাতে লেখা, বাঁকা হাতের লেখা। বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আমাকে কয়েক মাসের জন্য গ্রুপের মিটিংয়ের জন্য দিল্লি যেতে হচ্ছে। সেই সময়ে মুম্বাই গুদাম আপনার। এটাকে তেমনই শান্ত রাখবেন যেমনটা আপনার মন সবসময় রাখে। ইতি মীরা। রবি পরে হাসল। সেই চিঠিটা ভাঁজ করে সাবধানে নিজের পকেটে রেখে দিল। বাইরে বন্দর থেকে একটি জাহাজের হর্ন বাজল, দীর্ঘ আর দৃঢ়। সে সমুদ্রের দিকে তাকাল। তার মন হালকা ছিল। কোথাও দূরে সমুদ্রে সূর্য চমৎকারভাবে উদিত হচ্ছিল, শক্তিশালী, কারো সাহায্য ছাড়াই। ঠিক যেমন ন্যায় বিচার শেষ পর্যন্ত সেই খসখসে হাতগুলো থেকেও জেগে ওঠে। রবি আর মীরার গল্প শুধু একটি কোম্পানিতে ন্যায় বিচারের খোঁজের যাত্রা নয়, বরং আজকের সমাজে অনেক মানুষের বাস্তব জীবনের প্রতিফলন, যেখানে সঠিক বিষয়কে কখনো কখনো ক্ষমতা দিয়ে চাপা দেওয়া হয়, আর সততা প্রায়ই একটি বিলাসিতা হয়ে দাঁড়ায়। গল্পের সবথেকে গভীর বার্তা হল এই, যে ন্যায় বিচার নিজে থেকে আসে না, বরং সেই সব মানুষের দ্বারা তৈরি হয় যারা সত্যি বলার সাহস দেখান, যারা ঝড়ের মধ্যেও নিজের মন পরিষ্কার রাখেন। মিথ্যে অপবাদ, অপমান আর মাথা নিচু করার জন্য বাধ্য করার পরেও রবি চুপ থাকা বেছে নিয়েছিল, কিন্তু হার মানেনি। আর মীরা, যে মহিলাকে দুর্বল মনে হয়েছিল, সে একটি পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের মোকাবিলা করার সাহস দেখাল। তারা একদিনে দুনিয়া বদলে দেয়নি, কিন্তু তারা সেই জায়গাটাকে, যেখানে তারা থাকে আর কাজ করে, তাকে আরও উজ্জ্বল, সত্য আর বেশি মানবিক করে তুলেছে। গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো ন্যায়বিচার শুধু একটি ছোট পছন্দ থেকে শুরু হয়। মিথ্যে না বলা, ভিড়ের সাথে না চলা, মাথা নিচু না করা। প্রতিবার যখন আমরা নিজেদের মন পরিষ্কার রাখি, যদিও এক মুহূর্তের জন্য, আমরা এই পৃথিবীর জন্য সামান্য আলো বাঁচাতে অবদান রাখি। যদি আপনি কখনো এই ধরনের অন্যায়ের সাক্ষী হয়ে থাকেন বা অভিজ্ঞতা লাভ করে থাকেন, তবে নিজের গল্প নিচে কমেন্ট সেকশনে শেয়ার করুন। কি জানি, আপনার বলা সত্য হয়তো অন্য কারো জন্য শক্তি হয়ে দাঁড়াবে। যদি আপনি বিশ্বাস করেন যে সততার এখনও মূল্য আছে, তবে লাইক বাটন টিপুন, আর আবেগঘন, নাটকীয় ও চিন্তাশীল গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার দিনটি শান্তিপূর্ণ হোক, যদিও বাইরে কখনো কখনো জোরে হাওয়া বয়ে যায়। কারণ যখন আমরা আমাদের মনে সততা বজায় রাখি, তখনই আমরা প্রকৃতপক্ষে বেঁচে থাকি। বন্ধুরা, আপনাদের আজকের এই গল্পটি কেমন লাগলো, আর আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঈশ্বরের কাছে আমার এটাই প্রার্থনা যে আপনারা সবাই যেখানেই থাকুন, সবসময় খুশি আর সুরক্ষিত থাকুন। যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে তা কমেন্টে আমাদের সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা আপনার গল্প পড়ার অপেক্ষায় থাকব। ইতি।